প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। ১৩ই নভেম্বর কী হতে যাচ্ছে, এই শিরোনামে আজকে আমরা দুজন আমাদের খুবই পরিচিত প্রিয় মানুষের মতামত শুনবো। আমাদের সাথে রয়েছেন শেখ ফরিদ। তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং অবশ্যই তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যে ভূমিকা রেখে যাচ্ছেন সেজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম এবং শেখ ফরিদ। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ। এবং আমি ব্যক্তিগত জীবনে কিছু, আমি কি বলবো, আহ, আহ, যাই হোক, অনেকদিন ছিলাম না আপনাদের মাঝে। আমি আবার ফিরে এসেছি এবং অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং আমি অনেকদিন পর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাইয়ের মূল্যবান সময় তিনি দিয়েছেন আমাদেরকে, এবং শেখ ফরিদ ভাইয়ের সাথেও অনেকদিন পরে কথা হচ্ছে, ব্যক্তিগতভাবে কথা হয় নাই। তো আর আমি খুব দুঃখের সাথে আমাকে একটা জিনিস জানাতে হচ্ছে আপনাদেরকে। এটা হয়তো আমাদের অনেক দর্শকরাই জানেন না। দিল্লিতে ভয়াবহ হামলা হয়েছে, সেখানে এই পর্যন্ত মানে রেড ফোর্ট মেট্রো স্টেশন সংলগ্ন গাড়ি বিস্ফোরণ, এবং সেখানে ৮ জন মারা গেছেন এবং অনেক লোক আহত, এবং তাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। দিল্লি সহ ভারতের অনেকগুলো রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কলকাতা তার মধ্যে অন্যতম। আমি ভারতীয় আমার যারা বন্ধুরা রয়েছেন তাদের প্রতি সমব্যথী। আমি আপনাদের এই দুর্যোগে দুঃখ প্রকাশ করছি। আশা করছি ভারত আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে। এই ভারতে অনেক অ্যাটাক অনেকবার হয়েছে, এটা টেরোরিস্ট অ্যাটাক কিনা এখন পর্যন্ত আমি সর্বশেষ যতটুকু খবর নিয়েছি আমি জানতে পারিনি। আমরা নিশ্চয়ই জানবো, এবং যদি এটি দুর্ঘটনা হয়ে থাকে সেজন্য সমবেথী, আর যদি টেরোরিস্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে ভারতের এটা থেকে মুক্তির উপায় কি সেটা নিশ্চয়ই ভারতীয় জনগণ এবং ভারত সরকার এটা ঠিক করে নেবেন। আচ্ছা, আজ ১০ নভেম্বর। আমি বোধহয় টাইটেল ডেসক্রিপশনে কোনো ভুল করেছি কিনা আমি জানি না। আমি যখন এই টাইটেলটা লিখছিলাম তখন আমি দিল্লির ঘটনাটি শুনছি না। আজকে তো ১০ নভেম্বর, কিন্তু ১৩ই নভেম্বর কি হবে? অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে ঢাকা। তারা ঢাকাটাকে এক প্রকার তারা আসলে কি করতে চায়? তারা কি লকডাউনে ফেলে দিতে চায়? ইউনূস কর্তৃক এই যে অবৈধ সরকার, তাদের যে পাতানো ইলেকশন তার বলার কিছু নাই। আমি নিজেও একটা সময় বলেছি আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আওয়ামী লীগ এই করে নাই সেই করে নাই। এখন আওয়ামী লীগ যা কিছু করে নাই তাও এরা করে ফেলতেছে খারাপের দিক থেকে। অর্থাৎ ওই আওয়ামী লীগ যেভাবে ধরে নিলাম যে ভোটের অধিকার, তাহলে এখন তারা কি করেছে? আওয়ামী লীগের মানুষ না, তাদের ভোট দিতে দেবে না। এইভাবে একতরফা ইলেকশন একটা প্রহসন, এবং সেই প্রহসনে আমি যদি একদম পয়েন্ট আউট করি, তাজুল ইমাম ভাই আপনার কাছে প্রথমে জানতে চাই, এই বিএনপি তো সেই বিএনপি যারা কিনা এই ইউনুচার এই যে সরকার এটার পেছনে কলকাঠি নেড়ে তারা এটার বৈধতা নিয়ে এসেছে। এই বিএনপি তো সেই বিএনপি যারা কিনা ৩২ নম্বরের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙানোর নেতৃত্ব দিয়েছে। এই বিএনপি সেই বিএনপি যারা জুলাই সনদ সেখানে স্বাক্ষর করেছে। তো তো তাজুল ইমাম ভাই, আপনি কি মনে করেন ১৩ তারিখ কি হতে পারে আপনার আওয়ামী লীগের প্রতি জানাশোনা? আমি যেটা অনুমান করছি বা ভাবছিলাম, ১৩ই নভেম্বর কিন্তু হুট করে চলে আসেনি। হ্যাঁ, গত ১.৫ বছর ধরেই জিনিসটা ঘটেছে। সংক্ষেপে যদি আমি বলি যে আক্রান্ত গোষ্ঠী বা দল, হ্যাঁ, এরা প্রথমে তো মার খেয়েছে, হ্যাঁ, বসে পড়েছে, সরে পড়ে, তারপরে উপর্যুপরি হ্যামারিং এর মতো তুড়ি দিয়ে তোমাকে যদি আমি একটা আঘাত করি তুমি ব্যথা পেও, কিন্তু পরপর যদি আমি ক্রমাগত যদি তোমাকে আঘাত করতে থাকি তুমি ভীত হবেই, কোনো উপায় নেই তোমার। হ্যাঁ, তুমি নীরব হয়ে যাবে, তুমি কিছু করবে না, রাইট? আওয়ামী লীগ এক্স্যাক্টলি তাই ঘটেছিল। এইবার আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছে ইন এ ডিফেন্সিভ মোড। অফেন্সিভ বলছি না, কিন্তু আক্রমণাত্মক নয়, কিন্তু জানান দিতে যে তাদের শক্তি কতখানি। এবং আমি মনে করি যারা ইউনূস গঙ্গের সরকারের, অবৈধ সরকারের সব কার্যকলাপ পর্যবেক্ষণ করেছেন বা যারা এতে উত্ত্যক্ত হয়েছেন, বিরক্ত বোধ করছেন, এবং এই সরকারের বিভিন্ন কাজে যারা ভুক্তভোগী হয়ে পড়েছেন, হ্যাঁ, এরাও কিন্তু যারা স্বাধীনতার পক্ষের মানুষ, তারাও কিন্তু আওয়ামী লীগের এই শোডাউনে, আমি মনে করি না যে আওয়ামী লীগ
গোটা বাংলাদেশ যে লকডাউন বা অবরোধ ঘোষণা করেছে, তার ভেতর দিয়ে একদম মসনদে উঠে বসবে, সেটা নয়। আমি মনে করি, এবং আমি মনে করি এটা উচিতও, জানান দেওয়া স্বাধীনতার পক্ষের লোকের সংখ্যা এবং ভিগর, যেটা শক্তি কতখানি বা কতখানি হতে পারে তার একটা ধারণা দেওয়া। হ্যাঁ, জামাত যেমন তাদের কনভেনশন করেছিল এই জুলাইয়ের পরে ইয়েতে, রেস কোর্সে, তাই না, সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেখানে তারা বাস ভর্তি করে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জড়ো করে তারা শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছিল। হ্যাঁ, যেটাতে তাদের শক্তি প্রদর্শিত হয়নি। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের এই 13 তারিখের যে লকডাউন, কিচ্ছু করার দরকার নেই, শুধু রাস্তায় মানুষ নেমে আসুক, এমনকি কোনো স্লোগান না দিলেও, হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, এটাই কিন্তু একটা স্টেটমেন্ট। হ্যাঁ, ওখানে তৈরি হয়ে আসতে হবে কিন্তু, কারণ পেটোয়া বাহিনী তৈরি হয়েছে, পেটোয়া বাহিনীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা জানি যে প্যারামিলিটারি মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছে, তাদেরকে জুডো ক্যারাটে থেকে শুরু করে তাদেরকে আগ্নেয়াস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে। আবার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র চুরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, জঙ্গিদের হাতে চলে যাচ্ছে। এই যে, এটা একদম স্পষ্ট ব্যাপার। আসাদ নূর, তুমি ভাই প্রেডিক্ট করতে পারবে, মানে একজন গণকের মতো, গণক যেভাবে করে, প্রফেসি যেভাবে হয়, এই ঘটবে, ওই ঘটবে, সেই ঘটবে, হ্যাঁ, করতে পারবে, কারণ আমরা তো খুব গভীরভাবে কাছে থেকে কি ঘটছে সেটা দেখছি। আজকে জাহানারা ইমামের বই বাংলা একাডেমি থেকে গোলাম আজম বিক্রি করে দিচ্ছে শের দরে। হ্যাঁ, ওইটার নামও এগুলো গোলাম। তো হ্যাঁ, সিম্বল। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এগুলো কেন কেন মা জননীর কেন ওরা ওরা মুছে দেবে? মা জননী তো আওয়ামী লীগ ছিলেন না। মা জাগদাবাতে এই বিচার মঞ্চ হয়েছিল এবং তাদের দাবিতেই সুষ্ঠু বিচার হয়েছিল। আজকে সেই দলগুলো আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে, এবং 13ই নভেম্বর যেটা আওয়ামী লীগ উচিত, অথবা আমি মনে করি তাই ঘটবে, এটা অহিংস একটা শক্তি প্রদর্শন, মানে একটা জনসমাবেশের ভেতর শক্তি প্রদর্শন হবে। এটাকে ভয় পাওয়ার কিছু, আওয়ামী লীগ এসে কারো বাড়ি বাড়ি আক্রমণ করে পুড়িয়ে দেবে না, কাউকে ধরে গাছে গাছে ঝুলিয়ে হত্যা করবে না, ফাঁসি দেবে না, কিছু করবে না। কেউ কোনো রকম বাধা না দিলে, আক্রমণ না করলে একটা বিশাল জনগোষ্ঠী রাস্তায় নেমে আসবে, এবং আমরা সবাই দেখতে পাবো, এবং ইউনূস সরকারও বুঝতে পারবেন যে মুখে বুলি কপচে আর প্রচার মাধ্যমকে গলা টিপে ধরে আর যা খুশি তাই প্রচার করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করে জনগণকে বিচ্ছিন্ন বা ডিসইন্টিগ্রেট করা যাবে না। এটাই হচ্ছে সত্য, এবং এই 13ই নভেম্বরে আমরা সেটাই দেখতে পাবো। অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা। আমি শুধু আপনার সাথে ২-৩টা কথা যুক্ত করে শেখ ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই। শেখ ফরিদ ভাই, আমাদের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই তিনি আমাদেরকে জানালেন যে সম্ভাবনার কথা। আমরা একটু ইউনূস গ্যাংয়ের দিকে যদি তাকাই, তারা অস্ত্রের প্রশিক্ষণের ব্যাপারে ভাবছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অবস্থান দেখেছেন,
সেখানে মানে এই চেষ্টাটা কেন? কারণ কি এইটা যে শেখ হাসিনা এখন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন এবং সেগুলো বেশ শক্ত কথাবার্তা, মানে যে কথাগুলো খুবই স্পষ্ট। আমি গতকাল দেখছিলাম রাশান একটা টেলিভিশন চ্যানেলকে নওফেল সাহেব একটা ইন্টারভিউ দিয়েছেন এবং খুব চমৎকার ভাবে তিনি আওয়ামী লীগের সিদ্ধান্তের কথা বলেছেন এবং রাশিয়ার প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের যে ঐতিহাসিক যে সম্পর্ক ভারতের সাথে, এই জায়গাগুলো মানে আওয়ামী লীগকে দেখা যাচ্ছে যে তারা বেশ ম্যাচিওর আচরণ করছে। মানে এটা যদি হতো 5ই আগস্টের আগে, যদি তাদের মধ্যে এরকম ছিটেফুটে আমরা দেখতে পেতাম, এরকম ব্যক্তিরা যারা কথা গুছিয়ে বলে তাদেরকে দেখতে পেতাম, তাহলে বোধহয় ঘটনাটা অন্যরকম হতো। কিন্তু সেই ধরনের অনেক কথাবার্তা আমরা দেখেছি, যেই কথা মানুষ বিশ্বাস করে না, আওয়ামী লীগ যেন সেই কথাই বলতে চেয়েছে। এখন আওয়ামী লীগ সেই কথাই বলছে যে এই কথাগুলো মানুষ বিশ্বাস করে, এবং এই কথাগুলোর মানে যাদের বিরুদ্ধে যাচ্ছে, যারা আতঙ্কিত, যারা চক্রান্তকারী, অর্থাৎ সেই ইউনুস অ্যান্ড তার গ্যাং, তাদের ভিত নড়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তাদের আচরণ হাবভাবে মনে হচ্ছে কেউ কেউ বাংলাদেশের টেলিভিশন টকশোতে বসে বলছে যে অমুক পালিয়ে গেছে। ওই ওই ইয়াটার নামটা কি, একটা অধ্যাপক ওই খালিদ মহিউদ্দিন যাকে বাজারে মানে পরিচয় করালো, ওই আলী রিয়াজ। আলী রিয়াজ তো প্লেনের ফার্স্ট ক্লাসে বসে বসে যাকে ছবি দিয়েছে, নিজের ছবি দিয়েছে, তবে সেখানে কিন্তু সে মুচকি হাসেনি, সে গম্ভীর হয়েছিল। হ্যাঁ, তো আমরা আতঙ্কটা তো টের পাই। ইয়েস, শেখ ফরিদ, আপনি একজন সমাজ নিয়ে খুবই ভাবনা চিন্তা করেন, আপনি কথা বলেন, খুব ভালো কথা বলতে পারেন আপনি। আমরা আপনার কাছে ভালো কথা শুনতে চাই। মানে আসলে কি কোনো ভালো কিছু দেখতে পাচ্ছেন? ভালো কেন? আমি কি আওয়ামী লীগের না? আপনি আওয়ামী লীগের না? আমরা এখানে কেউই আওয়ামী লীগের না, কিন্তু এখন পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যে এর চেয়ে বাজে পরিস্থিতি আমি আমার জীবদ্দশায় দেখি নাই। মানে আমার এই 34 বছর বয়সে দেখি নাই। কি হতে যাবে? আমরা কি ভালো কিছু দেখতে পাবো বাংলাদেশে? আমরা আশা করতেছি, খুবই আশাবাদী যে বাংলাদেশে ভালো কিছু হতে যাচ্ছে সামনে। কারণ 16টা মাস, প্রায় 17 মাস হতে চলছে, বাংলাদেশে মানুষ ভালো নেই, বীর মুক্তিযোদ্ধারা ভালো নেই, বাংলাদেশের শ্রমিক ভালো নেই, কৃষক ভালো নেই, ছাত্র ভালো নেই, শিক্ষকেরা ভালো নেই, গার্মেন্টস শ্রমিকেরা ভালো নেই, ক্ষেত মজুর ভালো নেই, ব্যবসায়ীরাও ভালো নেই। আমি মানে আমার এই ছোট্ট বয়স এবং জ্ঞানের পরিসর যেটুক হয়েছে, বাংলাদেশে কোনো অর্থনীতির সংজ্ঞাই এখন মিলতেছে না। যেমন সারা পৃথিবীতে অর্থনীতির সংজ্ঞা হলো, মানে বুর্জো অর্থনীতির সংজ্ঞা হলো ধনী ভালো থাকবে, গরিব খারাপ থাকবে, অথবা গরিব খারাপ থাকবে, গরিব ভালো থাকবে, ধনী খারাপ থাকবে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে একই সাথে ধনী এবং গরিব দুইটা খারাপ হয়ে গেছে অবস্থা। আপনি দেখেন শিল্পপতিরা বলতেছে আমার ব্যবসা ভালো নেই। আপনি তো দেখেছেন ওই যে বর্ষা ভাবির আঙ্কেল কি যেন নাম, আমার অনন্ত জলিল নাকি নায়ক, একটা মিথ্যা তিনটা মিথ্যা তিনটা। হ্যাঁ, একটা মিথ্যা তিনটা মিথ্যা। উনি সহ বিজেপির নেতারাও বলতেছে গার্মেন্টস ব্যবসা ভালো নেই, অন্যান্য ব্যবসায়িক বণিক সমিতিরা বলতেছে ব্যবসা ভালো নেই, আবার দেখেন শ্রমিক বলতেছে আমরা ভালো নেই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? পৃথিবীতে তো কখনো এরকম হয় না। এমনকি যুদ্ধের সময়ও ধনী লোকেরা ভালো থাকে, যারা বড় বড় ব্যবসায়ী, কেউ ভালো নেই। আপনি পুরান ঢাকায় যান, আপনি চিটাগাঙে যান, ঢাকায় যান, চিটাগাং, এই দুটোই তো আমাদের বড় ব্যবসার জায়গা। গিয়ে দেখেন কোনো ব্যবসায়ী বলবে আমি ভালো নেই। শুধু যে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভালো নেই তা না, বা আমরা যারা তাজুল ইমামকে অনুসরণ করি আমরা ভালো নেই তা না। তবু একটা কথা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভালো নেই, মুক্তিযোদ্ধারা ভালো নেই, কিন্তু জনগণ ভালো আছে। তবু আমার মনে হয় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম বলতো যাক মানুষগুলো ভালো আছে, খেয়ে পরে থাক, অন্তত কিছুটা শান্তি পেতেন। কিন্তু না, তা হচ্ছে না, কেউ ভালো নেই। তো এই যে পরিস্থিতি এখন, আর ওই যে আপনি শুরুতে যেটা বলেছেন যে ভারতে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম, আমি মনে করি 99% সম্ভাবনা সন্ত্রাসী হামলা, জানি ভুল হতে পারে, 1%-এর জন্য রেখে দিলাম, এটা ঘটবে ভারতে। এগুলো ঘটতেই, এগুলো সিমটম আমরা বাংলাদেশে পাচ্ছি, পাকিস্তানে পাচ্ছি, এগুলো তারা এটা ভারতও জানে। এটা এমন না যে আমি ফরিদ বললাম বললেই ভারত সরকার জানলো এই মুহূর্তে, তা না। ভারত বহুত, তারা বিশ্ব রাজনীতি, তারা চাণক্যপত, তারা জানে এগুলো ঘটবে। তারা, আমরা আপনার সাথেও একমত, আমরা তাদের সমবেদনা জানাই। পাশাপাশি যে আলোচনাটা আমরা আসতেছি যে বাংলাদেশে 13 তারিখে কি ঘটতে যাচ্ছে, আমার কেন যেন মনে হয় তাদের ভিত কেঁপে গেছে। যেটা তাজুল ইমাম, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের শ্রদ্ধা, আমাদের আদর্শ, তিনি যে বললেন যে আসলে তেমন কিছু ঘটবে না, কিন্তু একটা
একটা সিম্বল চলে আসবে। সোহরাওয়ার্দী উদ্যানে তারা যেটা ঘটেছে তার চেয়ে বেশি কিছু ঘটবে। জি, আমিও তাই মনে করি যে এটা এমন একটা সিম্বল যেটা প্রতীক হিসেবে থাকবে। এখানে যদি শুধুমাত্র এটা কিন্তু লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু বলে নাই আন্দোলনে যাবে, যমুনা দখল করবে, পদ্মা দখল করবে, গঙ্গা দখল করবে, এগুলো কিন্তু বলে না। আওয়ামী লীগ বলছে লকডাউন। এক্স্যাক্টলি। হ্যাঁ, লকডাউন ঘোষণা করাতেই আমাদের জাহাঙ্গীর ভাই যিনি লেফট রাইট করতে করতে বুদ্ধি হাঁটুর নিচে চলে গেছে আর কপালে স্টিকার লাগাইছে কালো দাগ। আমি 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 দুঃখিত এই কথাটা বলার জন্য, আমি ধর্মের বিদ্বেষের জন্য বলতেছি না, এগুলো হলো বদমাইশ। যারা দেখবেন কপালে কালো দাগ বেশি তার 80% লোকই বদমাইশ। আপনারা আপনাদের জীবনে মিলাই দেখবেন, সেই জন্য বললাম প্রকৃত ধার্মিক যারা তাদের বিষয় আলাদা, আমি তাদের সমালোচনা করতেছি না। এই জাহাঙ্গীর ভাই বলছে যে 50% আর্মি তো ফিরে যাবে, এটা তো আমরা বলি নাই, কিন্তু তাদের কিন্তু প্রেস নোট আছে। অর্থাৎ তারা এত ভয় পেয়ে গেছে যে আওয়ামী লীগ শুধু লকডাউন ঘোষণা করেছে, বলে নাই যে যমুনা দখল করবে, যমুনায় আগুন লাগাবে, তারপর ইয়ার জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে গিয়ে ঢেল দিবে, বলে নাই আওয়ামী লীগ, বা কেউ বলে নাই, এবং তা করবেও না এই মুহূর্তে। বরং তারাই বলে আওয়ামী লীগ দেশে নাই, কিন্তু তারাই এখন কি করতেছে, ওই যে যেটা আপনারা দুইজনেই বললেন যে কি সজীব ভুইয়া নাকি আমার জাতীয় ভাতিজা, তাদের বিশেষ বিশেষ বাহিনী চলে আসতেছে। তো এগুলো আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন যে গেরিলা বাহিনী কিভাবে তৈরি, আপনি যেহেতু নিজে যুদ্ধ করেছেন। তবে আমার সন্দেহ এগুলো তাদের নাটক, আসলে পাকিস্তান থেকে জঙ্গি আসছে, এগুলো হচ্ছে ড্রামা, মানুষকে বুঝাইতেছে আমরা ট্রেনিং ড্রামা। করতেছি, 3 দিনের কুম্ভ কেরাত করে আসাদুরের ঘুষি আর মারবার কইরা যাবো। শেখ ফরিদ ভাই প্লিজ, মানে এই গেরিলা যুদ্ধ এখানে আদর্শ একটা সবচেয়ে বড় জিনিস। আমরা 1971 সালে আমাদের লজিস্টিক্স কি ছিল, ছিল না, আমরা ওদের গোহারা হারাইছি, বুঝছেন, নাকি খত দিয়া কাপড় খুলে এক প্রকার গেছে। এই তো সাক্ষী, এই তো এই বীর মুক্তিযুদ্ধ। আমার আমার আমি আমি তাদের পরবর্তী প্রজন্ম, আমি গর্বিত। Yes, ওই চিন্তা আমরা আবার করি না। আমরা শোনো, বাঙালির অনেক খারাপ হইতে পারি, যখন কিন্তু যুদ্ধ করছিলাম আমরা মাঠে ছিলাম, হ্যাঁ, আমাদের কি বেতন ছিল না? না, আমাদের কি রেশন ছিল না? আমরা যারা মাঠে ছিলাম, গেরিলা মানে যারা গেরিলা প্লাটুন নিয়ে দেশের ভেতরে ঢুকে পড়েছি, আমাদের তো নিয়মিত কোনো কিছু ছিল না। আমরা কি করতাম? খিদা পেলে যে কোনো বাড়িতে গিয়ে বলতাম যে আমরা আমাদেরকে খেতে দেন, আমরা ক্ষুধার্ত। হ্যাঁ, ওই বাড়ির লোক বলতে হতো না যে আমরা কারা, ওরা জেনে যেত যে আমরা মুক্তিযোদ্ধা। আমাদের জন্য সঙ্গে সঙ্গে এই যে আমরা দেশের আপামর জনসাধারণকে বিশ্বাস করেছি, তারা সহায়তা করেছে, আমরা যুদ্ধ করেছি, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ডাকাত দলকে কিন্তু মানুষ এভাবে করবে না। right. যারা ডাকাতি করছে, আজকে আসিফ ভুঁইয়া যে দল বানাচ্ছেন, তাদেরকে লোক ডেকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবে না। এরা ডাকাতের দল, এদেরকে ফাইন্যান্স করতে হবে। টাকা পেলে এরা সন্ত্রাসী কাজ করে, টাকা না পেলে করবে না। নূর হোসেনের মতো পথে দিয়ে দেবে না। এই 13 তারিখে যারা দাঁড়াবে, লক্ষ লক্ষ নূর হোসেন আসবে রাস্তায়, এটাই আমার বিশ্বাস। ওরা তো ধোকা অবশ্যই। দিচ্ছে না, এই যে পপির বীজ পাঠিয়ে দিচ্ছে পাখির খাবারের জায়গায়। মানে পাকিস্তানিরা তো গাদ্দার, সেই পুরনো গাদ্দার। এখন এই মুহূর্তে যে আলোচনাটা চলছে, ভারতীয় আমাদের দর্শকরা এখানে লিখছেন যে সেখানে ধারণা করা হচ্ছে ভারতের এই অ্যাটাকের সাথে বাংলাদেশি জঙ্গিদের সম্পর্ক থাকতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। এটা উড়িয়ে দেওয়া যায় না। শেখ ফরিদ ভাই, আপনার কাছে জানতে চাই যে হ্যাঁ, আমরা নয়। এই লাস্ট একটা ঘটনা দেখলাম যে মুফতি মাসুদ সাহেবকে সেখানে আটক করা হয়েছে, তার মতো একজন পরিচিত মানুষকে তাকে মানে এক প্রকার জঙ্গিদের মতো করে তল্লাশি করা হয়েছে 4 দিন ধরে থানায় আটকে রেখে। মানে যেটা আমি খুব অবাক হয়েছিলাম। কিন্তু একটা নিরীহ মানুষের পেছনে সময় ব্যয় করা হচ্ছে, অপরদিকে জঙ্গি হামলা হচ্ছে। আমি খুবই দুঃখিত ভারতবাসীদের কাছে যে এটা ঘটেছে। শেখ ফরিদ ভাই, আপনি কি মনে করেন বাঙ্গু এই জঙ্গিরা গিয়ে দিল্লি অ্যাটাক করতে পারে? মানে এটা তো হয়তো করে নাই, আমরা জানি না, পরে জানবো। কি না, না, এরকম হইতে পারে সামনে? অস্বাভাবিক কিছু না। আমি বলি, তাহলে আপনাকে আমি বলি, এই সম্ভাবনাটা আমি আগে অনুমান করেছিলাম, লিখিনি, কেননা এটা লিখলে 2টা সমস্যা হইতো, মানে আমার ব্যক্তিগত সমস্যা হইতো। এটা ঘটবে আরো, দিল্লিতে না, শুধু ভারতে এটা ঘটাবে, পাকিস্তানে। শুনেন, বাংলাদেশের বাঙ্গু জঙ্গিরা যদি আফগানিস্তান যাইতে পারে, পাকিস্তান যাইতে পারে, ইরান সীমান্তে যাইতে পারে, তারা দিল্লি, এরা তো এই বর্ডার দিয়ে গেছে, এই ভারতেই তো গেছে, এরা তো আসমান দিয়ে যায় নাই, এই রোডেই গেছে। রোডে যদি গিয়ে থাকে তাহলে তাতে তো এটা করাইতেই পারে, অস্বাভাবিক কিছু না। এবং সেই সাথে ভারতের চিঙ্কু মামলার সাথে জড়িত থাকবে এবার। এটা যদিও জানি ভারতের অনেক লোকে আমার এই কথার বিরোধিতা করবে, কিন্তু আমি শেখ ফরিদ বলে দিলাম, ভারতকে অস্থিতিশীল করবে 3 শ্রেণীর লোক: বাংলাদেশের বাঙ্গু জাতীয় জঙ্গি জিহাদি যারা, পাকিস্তান যৌথ, আর ভারতের চিঙ্কু বাম। এই 2 শ্রেণী করবে। তাই যদি না হয়, আপনি দেখেন
এই জুলাই সন্ত্রাসে যখন বাংলাদেশে আন্দোলন হলো, আগুন জ্বালালো, জ্বালাও পোড়াও করলো, তখন কিন্তু কলকাতায় মিছিল করেছে। ওই এখন তো আওয়ামী লীগের লোকদের যে লাখো লাখো লোককে 3.5 থেকে 4 লক্ষ লোক বন্দি করছে, লাখো লাখো মানুষ ধর্ষণ হইতেছে, হাজারো মানুষকে জেলখানায় পিটাইতেছে, মারতেছে, রাস্তায় মারতেছে, গণতান্ত্রিক অধিকার নাই, এখন তো কথা বলতে শুনি না সেই লোকদের মিছিল করতে। সিলেক্টিভ মানবতা, তো এরা তো ওদের সহযোগিতা করবে, এটা একটা সম্ভাবনা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ থেকে অবশ্যই যাবে, কারণ বাংলাদেশে যে জজবা তৈরি করেছে, এই যে জামাতের নেতা বলেছে তাদের 25 লক্ষ 50 লক্ষ জিহাদি রেডি, তো 25 এর মধ্যে 50 জন পাঠালেই তো হয়ে যাবে, বেশি লাগবে না তো। আর জামাতিদের জন্য যাওয়া তো কোনো কঠিন কাজ না, কারণ ভারতের ভিতরে ভারতেরা মুফতি মাসুদের মতো নিরীহ মানুষকে অ্যারেস্ট করে, কিন্তু আমরা জানি ভারতের ভিতরেই ভারতেই বহু জঙ্গি বাস করে, যারা বাংলাদেশের জঙ্গিদের ওয়েলকাম জানানোর জন্য অলওয়েজ রেডি। তারা শেখ ফরিদ আসাদ নূরকে হয়তো জায়গা দিবে না, কিন্তু আমি বলি এখানে বীর মুক্তিযোদ্ধা আছেন, আমাকে আরেকজন বীর মুক্তিযোদ্ধা কানাডায় থাকেন, তার নাম রাজ্জাক হাওলাদার, সম্ভবত তিনি চিনবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার ভাই আমাকে বলেছেন এবং লিখেছেন যে শেখ ফরিদ আমরা যখন ক্যাম্পে থাকতাম আমাদের ভারতের বিহারির বাচ্চাদের থেকে সাবধান থাকতে বলতো, কারণ ওরা আমাদের ক্যাম্পে হামলা করতো। চিন্তা করে দেখেন, ভারতের মুসলমান বিহারিরা এবং নকশালদের থেকে নকশালরা আক্রমণ করতো। হ্যাঁ, এবং নকশালের আক্রমণ করতো। তো ওই বাহিনীটা কাকে সহযোগিতা করবে? ওই বাহিনী তো শেখ ফরিদকে সহযোগিতা করবে না, ওই বাহিনী ওরা এখনো করছে তো ইউনুস গ্যাংকে, ওই যে অর্ক ভাদুরী কে জন্য এদের কথাবার্তা শুনলে মনে হয় যে মানে পিনাকি তো তাও একটা দালালির একটা স্ট্যান্ডার্ড আছে, এর মনে হয় যে একদম মানে এইমাত্র টাকাটা নিচে এখন কেমনে দালালি করতে হয়, মানে তার এবং আমার দেশের প্রধানমন্ত্রী নিয়ে উনি যে ধরনের অশ্রাব্য কথাবার্তা বলেছেন, আমার মনে হয় এটা উনি আমাদের কাছাকাছি বয়সেরই হবেন, আমরা এই জবাব আপনাদের কাছে চাইবো যে এই ধরনের কথাবার্তা কেন। এবার হচ্ছে দিল্লির লালকেল্লা, আমি গত বছর হ্যাঁ আমি খুব স্পষ্টভাবে বলতে পারি আমি গেছি বেড়াতে, এবং সেখানে মিনা বাজারটা এত সুন্দর, ভেতরকার মানে এই যে রাজাদের কি অবস্থান ছিল কীরকম, এবং বাংলাদেশের ইসলামপন্থীদের, মানে এটা সুন্দর জায়গা, কিন্তু ইসলামপন্থীদের যে দিল্লি দখল একটা ফ্যাসিনেশন আছে, একটা দিবা স্বপ্ন যে গাজওয়াতুল হিন্দ, ওই রকম একটা ব্যাপার আছে। তারা যা কিছু সুন্দর সেটা ধ্বংস করার জন্য জঙ্গিরা তো সবসময় তাদের মধ্যে মনে হয় এটা শরীরে কিরবির করে। যদি এটা হয়ে থাকে, যদি কোনো কারণে বাংলাদেশে ইনভলভ হয়, তাহলে এই সাউথ এশিয়ার ভূ রাজনীতি কোন দিকে যাবে বলে আপনি ধারণা করছেন শেখ ফরিদ? আমি তাজুল ইমাম ভাইয়ের কাছে একই প্রশ্ন করবো। জি আমি একটু যোগ করবো, ফরিদ বলুন। জি আমিও চাচ্ছি এটা তাজুল ইমাম আমাদের বীর মুক্তিযোদ্ধা ভালো বলতে পারবেন, আমি একটু যোগ করি। ভয়াবহ পরিস্থিতি। আমি যখন প্রশ্নের সম্মুখীন হই আমি ওটাকে সংক্ষিপ্ত করে ফেলি, কারণ ডিটেল বলতে গেলে অনেক লম্বা হয়। হ্যাঁ, সংক্ষিপ্ত একটা কথা ফরিদ আপনাকে এবং আসাদ নূরকে আমি বলছি যে জঙ্গিদের কিন্তু এই মুহূর্তে কোনো দেশ নেই, জঙ্গিদের ঘাঁটি আছে। পাকিস্তান হচ্ছে একটি, হ্যাঁ, আফগানিস্তান জানে এখনো হয়তো ঘাঁটি, বাংলাদেশ একটা নতুন ঘাঁটি, এবং এটাকে শক্তিশালী অনেক রকম রিইনফোর্সমেন্ট আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, এবং মানে আজারবাইজান সবার কাছ থেকে এসে এগুলো ঘাঁটি। এর জন্য কিন্তু এরা যে জঙ্গিরা যে অর্গানাইজ, ওদের ঘাঁটি হয়েছে বাংলাদেশ। আমিটা বলবো না যে বাংলাদেশের জঙ্গিরা গিয়ে এটা করছে। হ্যাঁ, জঙ্গিদের নিজস্ব ধর্ম আছে, জঙ্গিদের নিজস্ব দল, ম্যানিফেস্টো সবই আছে। ওরা যদি ভারতকে ইনস্টেবল করার যদি নেয়, তোমার সিদ্ধান্ত নেয়, তাহলে কাশ্মীরের উপর থেকেও আসবে, পাকিস্তানের সীমান্ত ডিঙ্গিয়েও আসবে, আর বাংলাদেশের সীমান্ত পার হয়ে যাবে। কিন্তু যাচ্ছে কারা? এটাকে সগির আলী বা আসলাম বা এই নিতাই নিমাই এরা যাচ্ছে না, এরা জঙ্গিরা যাচ্ছে। সেই জঙ্গিরা কোথায় ট্রেনিং, কোথায় ঘর, কোন দেশের মিলে একসঙ্গে যদি এখন যদি দেখা যায় একটা পাকিস্তানি জঙ্গি, একটা বিহারি আর একটা বাঙালি জঙ্গি, বাঙ্গু জঙ্গি ফরিদের ভাষায় একসঙ্গে দল মিলে যায়, আমরা কি তাকে বলবো যে এটা শুধু বাংলাদেশের? তা তো বলবো না, এটা বাংলাদেশের, পাকিস্তানের এবং ভারতের লোকাল। অবশ্যই জঙ্গিদের তাজুল ইমাম ভাইয়ের কথাটা তো আমরা খুবই প্রাসঙ্গিক। আমরা যদি একটু হিসাব করি, শেখ ফরিদ ভাই যে কিছুদিন আগে পেহেলগাম অ্যাটাক,
হ্যাঁ ফরচুনেটলি আনফরচুনেটলি আমি ওইখানে মানে আমি ফিজিক্যালি গেছি, অনেকদিন থেকেছি, আমি ওইখানকার ভাইব বুঝি। এই কারণে আমি একটু দায়িত্ব নিয়ে বলি যে ভাই ওইখানে অসম্ভব লোকালদের সাহায্য ছাড়া। প্রত্যন্ত অঞ্চল, মানে এখানে স্নো পড়তেছে, আপনি এই যে ধরেন আপনার পাইন গাছের সারি, মানে এমনি একটা মানুষ, একটা মানুষ ওখানে গেলে সে মানে শীতের মধ্যে তার বেঁচে ফেরা কঠিন। তো সেখানে Yes. সংঘবদ্ধ হয়ে গান টান নিয়ে আসলো, গুলি করলো, অলওয়েজ জঙ্গিদের যেটা হয়, অলওয়েজ তারা কাপুরুষ, তো পেছন দিক থেকে আক্রমণ করে নিরপরাধ মানুষকে হত্যা করলো এবং ভারত সেটা পাল্টা জবাব দিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তান ধরে নিলাম আসলে তাদের পারমাণবিক অস্ত্র আছে কিনা আমি সন্দেহ, থাকলেও সেই চাবি তাদের কাছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আর তাও একটা পারমাণবিক দেশ। আর পাগলদের তো মানে যে হামাসরে আমরা মানে দেখেন না, ওরা আত্মঘাতী, ওরা নিজের ক্ষতি করে। মানে এখন যে এটা কোনোভাবে যদি আমি খুব করে চাই, কারণ আমার দেশের মানুষ খারাপ হোক, জঙ্গি হোক, তাও তো আমার দেশের মানুষ, আমার ভাষাভাষী মানুষ, আমার মতো দেখতে, আমার খারাপই লাগবে এরকম কিছু যদি বাংলাদেশে জড়িত থাকে। আর তখন আপনার আমার কারো নিয়ন্ত্রণের ব্যাপারটা থাকবে না। তো আপনি ওই যদি এরকম কেউ থেকে থাকে আমরা জানতে পারবো খুব শীঘ্রই, কারণ এনআইএ ওখানে খুব দ্রুতই করছে। তো কি হতে পারে এই ভূ রাজনীতি, আপনি কি মনে করেন? এই যে অলরেডি ভূ রাজনীতি পাল্টে গেছে। যখন এইখানে পাকিস্তানের পানির যুদ্ধজাহাজ চলে আসছে কি সৌজন্য সাক্ষাৎ বলে, তখনই কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ভূ রাজনীতি পাল্টে যাচ্ছে। যখনই ভারতের সাথে ইসরায়েল এবং আমেরিকার চুক্তি হয়েছে, ভূ রাজনীতি পাল্টে গেছে। তারপরে এটা রসদ যোগাবে, অর্থাৎ আগুনে ঘি ডালবে এই ঘটনা। দিল্লির এই ঘটনা যদি পাকিস্তান তো অবশ্যই জড়িত আছে, কোনো সন্দেহ নাই। যদি এটা দুর্ঘটনা না হয়, যদি এটা সন্ত্রাসী ঘটনা হয়, পাকিস্তান জড়িত 99% নিশ্চিত থাকেন, 99% কোনো সন্দেহ নাই। আর এর সাথে বাংলাদেশিদের যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, আমি বলবো না আছে, সমূহ সম্ভাবনা রয়েছে। আর এটা যদি প্রুভ হয়ে যায়, ভারত যদি এইবার যদি পাকিস্তান করে থাকে, সার্জিক্যাল স্ট্রাইক তো করবেই পাকিস্তানের উপর, নিশ্চিত থাকেন। আর বাংলাদেশের কেউ যদি জড়িত থাকে, তাইলে কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে কিন্তু বাংলাদেশ ওই শিলিগুড়ি ওই যে কি চিকেন নেক বলে না, ওই চিকেন নেক এলিফেন্ট নেক বানায় ফেলবে। ও কেউ আমরা আচ্ছা, এটা দায়টাকার, এই দায়কার। আমি বুঝলাম যে মানে আমরা শেখ হাসিনার ক্ষমতা দেখেছি, তার অনেক কথা নিয়ে আমার আপত্তি থাকতে পারে, কিন্তু তিনি যেভাবে মানে সার্বভৌমত্ব নিয়ে যে কাজটা করেছেন, তার তো প্রমাণ সবচেয়ে বড় হচ্ছে ডিপ স্টেটের সাথে তার মানে উনি দেশ বেচেন না, এটা ট্রু। আজকে আমার সেন্ট মার্টিন আমারে তুমি শেখাও, ওইখানে কোরাল নষ্ট হয়ে গেছে, ওইখানে প্রকৃতি জীববৈচিত্র্য তুমি আমারে শেখাও। এগুলো তো আমরা তো মানে বোকা হইতে পারি, কিন্তু এত বোকা না আমাদের যেটা মনে করে ইউনুস। আর ইউনুসের পুরো ক্যাবিনেট প্রতিনিয়ত এই ইন্ডিয়াকে থ্রেট করছে, চিকেন নেক নিয়ে থ্রেট করছে, ভারত আসন্ত। এই কয়েকদিন আগে আমি দেখলাম ভারতের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি বললেন যে ইউনুসের উচিত সংযত হয়ে কথাবার্তা বলা। তো হ্যাঁ, রাজনাথ সিং, হ্যাঁ। তো আমার দেশের দায়িত্ব মানে অবৈধ হোক, তাও তো সে অফিসিয়ালি প্রধান, তো সে উস্কানি দেবে। তাহলে এই যদি ভারতের কোনো মানে তার দেশে আপনি একটা লোক মারেন, আপনি তো মারছেন, আপনি আগে শুরু করছেন, যে কোনো যুদ্ধ, যে কোনো বিগ্রহর শুরুটা হয় ওখান থেকে, আপনি আগে অ্যাটাক করছেন কেন? তো সে যদি এটার পাল্টা কোনো কিছু করে বাংলাদেশের কাছে, যদি হয় এরকম, তাহলে তো আপনি কাকে দায়ী করবেন? এই জঙ্গিকে দায়ী করবেন নাকি বড় জঙ্গি ইউনুসকে দায়ী করবেন? উস্কানিগুলো তো অফকোর্স ইউনুসকে দায়ী করবে, অফকোর্স করবে দায়ী। প্রথমে ইউনুস দায়ী। একটা গ্রামে একটা চোর করে, হ্যাঁ, কিন্তু সেই গ্রামের চেয়ারম্যান যে সেই চোরকে ইয়ে করে লাঠিয়াল বাহিনীকে বা চোরকে সে নিয়ন্ত্রণ করে, তাহলে অপরাধীকে যে নিয়ন্ত্রণ করছে সে। আজকে এই গত সপ্তাহে খবর পেয়েছি, আসাদুল তুমি বলতে পারবে এটা কতখানি সত্যি, বিমানবন্দরের সিকিউরড গুদামে লেথাল ওয়েপন, অস্ত্র চুরি হয়ে গেছে। জি জি জি, হ্যাঁ, অস্ত্র চুরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আরেক দেশে জঙ্গি হামলা হচ্ছে। 2 আর 2 কত হয়? 5 হয় না, 4 হয়, রাইট? সো আমরা তো বুঝতে পারছি কি হচ্ছে। আর এই যে অস্ত্র চুরি যাওয়ার ব্যাপার, রেডিও ইলেকট্রনিক কি বলে, ডিজিটাল ইলেকট্রনিক গিমোস চুরি যাওয়া এক কথা, গার্মেন্টস চুরি যাওয়া এক কথা, আর মারাত্মক অস্ত্র, যুদ্ধাস্ত্র চুরি যাওয়া সেটা সম্পূর্ণ অন্য জিনিস। এরা তো বীরমুক্ত যোদ্ধা, এরা তো পুলিশকে হত্যা করে তাদের অস্ত্র দখল করেছে এবং ওগুলো উদ্ধার করতে পারেনি এখনো, পারেনি। এই কিছুদিন আগে থানা লুট হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে
আমার যদি সিম্পেথি থাকে, হ্যাঁ, চোরের উপরে, চোর তো চুরি করছে কিন্তু জমা হুম। হচ্ছে কার গুদামে আমরা তো সেটা জানি না, হ্যাঁ? তো এগুলো ভালো লক্ষণ নয়। আর ভারত দুগ্ধপোষ্য শিশু নয়। ভারত জানে যে কোন জায়গায় কোন হোটেলে কোথায় কোন ঘাতক ঘুমাচ্ছে, এটা ভারত জানে ভালো করে। কি খুব ভালো করে। করতে হবে সেটাও জানে তাও ভালো করে। ওই ইউনূসের মতো ব্ল্যাবারিং মাউথ, বড়, বড় কথা বলা, 7 সিস্টার্স নিয়ে নেব, এটা করব, ওটা করব। কোন কিছু উৎপাটন আপনি করতে পারবেন না। এই বৃদ্ধ নেতা যিনি ভারতকে পরিচালনা করছেন, তার কোনো কিছুই আপনি উৎপাটন করার ক্ষমতা আপনার নাই। যেটা পারবেন না সেটা নিয়ে আপনি টানাটানিও করবেন না। এটাই হচ্ছে আমার উপদেশ ডক্টর ইউনূসের প্রতি। না, ব্যর্থ লোক, আর এই হতাশ লোক, বাংলাদেশের এই অক্ষম লোক অনেক কথা বলে তাজুল ইমাম ভাই। কিন্তু হ্যাঁ, অক্ষমের তো প্রধান কাজই হচ্ছে গিয়ে এই বড়, বড় হামবড়াই করা। জি, হ্যাঁ? এখন আ আমরা এই আ ওই যে রাওয়া ক্লাবের কতগুলো অর্ধ মাতাল দিল্লি মানে দখল। এক্স আর্মি অফিসাররা সকাল ৯টা থেকে শুরু করে জনি ওয়াকার দিয়ে আর রাত্রে শেষ করে ব্যাট 69 দিয়ে এরা ওখানে বেরিয়ে বড় বড় কথা বলছে, কলকাতা দখল করে ফেলবো ৩ দিনের মধ্যে। আপনি প্যান্টের বোতাম লাগান মিয়া, বুইড়া ভাম, বড় বড় কথা বলে। হ্যাঁ, তাজুল ইমাম ভাই, আমরা সমীকরণ এরা পাল্টাতে এরা দেখলাম। ভারত দখল করে ফেলবে। হ্যাঁ, তো এগুলো বজ্জাতি। এবং যদি সত্যি মানে আমরা কথায় বলি যে আল্লাহ না করুক যেন এটা ঘটে, হ্যাঁ, আল্লাহ না করুক যদি এখানে বাঙালি জঙ্গিরা এটা করে থাকে, তাহলে শুনি আছে। পাকিস্তানকে যেভাবে ভারত জবাব দিয়েছে, আপনি মনে করেন বাংলাদেশকে ভাইরা ভাই বলে ইয়ে করবে, মাফ করে দিবে? তা তো হবে না। এক্সাক্টলি পাকিস্তানের মতো করে স্ট্রাইক করবে। তার চেয়ে বেশি করবে। তাজুল ইমাম পাকিস্তান ভাই, সেটা চায়। জি, পাকিস্তান সেটা চায়। জি। আমার হ্যাঁ, ধারণা ওরা ওদের গ্লানি ঘুচাইতে চায়। শেখ ফরিদ ভাই, আপনাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, একটু আমি কানেক্ট করি। যেমন 10 ট্রাক অস্ত্রের পরে আমাদের বাংলাদেশের রাজনীতিতে কি হয়েছে তা আপনি জানেন, আমি জানি, তাজুল ইমাম ভাই জানেন। সবাই জানি। তখন তারা ভারত অ্যাটাকের শিকার হয়নি, সম্ভাবনা মানে ওই অস্ত্রগুলো ওখানে গেলে উলফার কাছে কি হইতো আমরা জানি। কিন্তু তারা এই যে তুমি তোমার দেশের মাটি ব্যবহার করে তুমি আমার দেশের ক্ষতি করতে চাইছো, তুমি আমার বন্ধু নও, বিএনপিকে বন্ধু করে রেখেছে না শত্রু, এখন পর্যন্ত তারিক জিয়া কেন বাংলাদেশে ফেরে না, এগুলোর অনেকগুলো প্রশ্নের সাথে এই কিছু ডট আপনি মিলাইলে আপনি বুঝতে পারবেন, আমরা কোনো এই ক্যালকুলেশনে যাব না। আপনি মেরে মুখে বাদ ছিনলিয়া। শুধুমাত্র তো ২টা কারণে বিএনপিকে ১৬ বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। এক, আপনার মনে আছে ভারত কিন্তু তাদের প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী মনে করে। ভারত মনে কিন্তু করে তাদের দেশের প্রেসিডেন্টকে দেশের প্রেসিডেন্ট মনে করে, দলের না। যখন প্রণব মুখার্জি আসলো, মুখার্জির খালেদা জিয়া তার সাথে দেখা করে নাই, বলছে আজকে অর্ধদিবস জামাতের হরতাল, আমি দেখা করব না। এই একটা কারণ। আর ওই যে ১০ টাকা অস্ত্র, এই ২ কারণে বিএনপিকে ১৬ বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। এটা কিন্তু আসল কথা। এটাই আসল কথা। এটা একটা উদাহরণ দিলাম। আর সেইখানে যদি হামলা করে থাকে দিল্লির হোটেল তাজের সামনে, আপনি নিশ্চিত থাকেন, আজকে একটা কথা বলে দেই আপনাদের। আপনিও ভারত ঘুরেছেন, আপনিও জানেন আমি ভারতের বহু রাজ্যে ঘুরেছি। অনেকেই জানে, অনেকেই জানে না। দিল্লিতে কিন্তু বহু বাঙালি অবৈধভাবে কাজ করে। উত্তরপ্রদেশে কিন্তু বহু বাঙালি থাকে। সারা ভারতে মিনিমাম ৩০ থেকে ৫০ লক্ষ বাংলাদেশী ওখানে চাকরি করে, ওই দেশের নাগরিকত্ব নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িঘর করেছে, দোকান, এগুলো লাথি দিয়ে বাংলাদেশে বের করে দিবে, নাম্বার 1। আর তারপরে যে কাজ করবে, প্রথমেই যুদ্ধে যাবে না, সার্জিক্যাল স্ট্রাইক আরো পরে, এত তাড়াতাড়ি পাকিস্তানের মতো যাবে না। কি কাজটা করবে জানেন? সোজা না খেয়ে মারার ব্যবস্থা করে ফেলবে। ওইখানে তাদের ৮টা-১০টা মারা গেছে না, এখানে ৮০,০০০ না খেলে মারাবে। টেরই পাবে না এরা। বাংলাদেশের সাথে কি করে বর্ডার আরো সিল করে দিবে, স্ট্রংলি সিল করে দিবে, একেবারে পাখি যাইতে পারবে না। কারণ এরা জাতীয় নিরাপত্তার ব্যাপারে এক। এরা কিন্তু দলমত নির্বিশেষে এক হয়ে যাবে। এরা গালাগালি করবে, এরা তৃণমূল বিজেপিকে গালি দিবে, বিজেপি তৃণমূলকে গালি দিবে, আসাদ ওয়াইসি গালি দিবে, কিন্তু দেশের স্বার্থে তারা এক। এই জন্য আমরা তাদের স্যালুট করি। তাদের দেশপ্রেম, তাদের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে ২টাকে ধরা হয়, একটা আমেরিকা আর একটা কিন্তু ভারত। এই জন্যই তো এরা প্রথমে যে কাজটা করবে, বাংলাদেশে যত অবৈধ লোক আছে, চাকরি করে, ব্যবসা করে, আমরা যদি মনে করি এগুলো শুধু আমি আর আসাদ নুরি জানি, তা না, ভারত সবই জানে, সবই জানে। তারা দেখবেন এগুলো সব কিক আউট করবে। আর ১ কোটি মানুষ, মিনিমাম ১ কোটি মানুষ কিন্তু ভারতের বর্ডারে চোরা কারবারি করে ভাত খায় পেটের। ওই ইউনুসে কিন্তু ভাত দেয় না, ইউনুসের কিস্তিতে চলে না। এরা কিন্তু ওই রিজিক, আল্লাহর রিজিক আয়ে চলে না, ওই ভারতের চোরা কারবারি রিজিক আল্লাহ চলে, এবং এদের মাদ্রাসা মৌলবি কিন্তু এখানে চলে।
এটা ভারত একেবারে এয়ার টাইট দিবে, একেবারে এয়ার টাইট। তাহলে এখানে এবার একটা কি হলো প্রশ্ন যে আমার, জি, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, থ্যাংক ইউ। আমার প্রশ্ন, আপনি যদি কারোর পেটে লাথি মারেন, হুম, আপনি যদি কারোর পেটে লাথি মারেন, সে আপনার উপরে রিয়াক্ট করবে। ধরেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি এখন রাজাকারের মাথা বাচ্চারা কেটে ওরা যায়। হুম, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন কি শেখ ফরিদ ভাই? শুনতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি। মাঝে, মাঝে ওকে, ভেঙে যাচ্ছে। এইভাবে সিম্বল আমি যখন দেখাবো, তার মানে কথা ভেঙে যাচ্ছে। ঠিক আচ্ছা, আছে? আমি খুব ওকে। দুঃখিত, হ্যাঁ, যদি এরকম ত্রুটি না, হয়। no তো problem. শেখ ফরিদ ভাই, এই বর্ডারগুলোতে আমরা দেখেছি এই যে রাজাকারের বাচ্চারা ওরা বিভিন্ন জিনিস দখল করে নিচ্ছে, নির্বাচন টেম্পার করছে, এই যে ডাকসু ফাকসু কিন্তু সব এটাও তো সত্য, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ছিল। তারা ওই আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যানারে নির্যাতনকারীদেরকেই পুরস্কৃত করেছে। এর প্রমাণ তো এই যে হাসনাত সার্জিস, তারা ছাত্রলীগ হ্যাঁ, নেতা, তারা গুন্ডামি করছে, তারা হেলমেট পরে। ওই যে ছেলেটা ভিপি হয়েছে, ও তো ছাত্রলীগের গুন্ডাই ছিল, মানে বেশি ছাত্রলীগ। তো এটার ক্ষোভ বহিঃপ্রকাশ কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সেখানে আমরা তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখছি। এমন না যে রাজাকারের বাচ্চা এরা কয়জন, মানে মানুষ বিভ্রান্ত হোক আর যাই হোক, এই ঘটনাটা ঘটছে। এইবার আপনি বর্ডারের কথা বলছেন, যদি বর্ডারের এই যে স্মাগলিং ওদের প্রথম ধর্ম হচ্ছে বর্ডার এরিয়া। আমি আমি আমার জীবন বাঁচানোর জন্য 5 বার আমি বর্ডার ক্রস করছি, এবং এগুলো খুব মানবেতর। আর ওই যে গুলি করে না ফেলানি, আমি জানি ওখানে কি, ওগুলো কিছুই ঘটে না, লেনদেন থাকলে সবই স্মুথ। সব প্রশ্ন হচ্ছে, যদি তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে ওরা প্রথম খেপবে হচ্ছে ইউনুসের উপরে, যে আগে তো এতদিন চলছে আমাদের সব। আর ইউনুসের উপর চললে ওরা করবে কি, যে ভারত বাংলাদেশের এই যে গান অস্ত্র এগুলো ওরা পাচার করবে, এবং সেক্ষেত্রে খুব বড় সম্ভাবনা আছে আওয়ামী লীগকে ওরা বেশি ইয়ে করবে। আর বর্ডারটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বর্ডারে যদি ইউনুস বিরোধী লোকজন, মানে তারা ডিসিশনটা নেবে, গার্মেন্টস সেক্টরগুলোতে যেরকম নেয়, এরকম কিন্তু একটা সিদ্ধান্ত হয়। ওদের ধর্ম যেহেতু আজকে চোরাচালান। কিন্তু গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের মারপিট হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে। হ্যাঁ, বলো। হুম, জি, জি, এই বর্ডার যদি ইউনুসের এই রাজাকারদের নিয়ন্ত্রণে বাইরে চলে যায়, তাহলে তো এমনি অবস্থা খারাপ। আর যদি খাদ্যটাদ্য বন্ধ করে দেয় ভারত, সেটাও খুবই বাজে একটা বিষয় হবে। আমি খুব করে চাই শেখ ফরিদ ভাই যে এখানে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা না থাকুক। না থাকুক। আপনি কি এই বর্ডারটা নিয়ে আরেকটু যদি বলতেন, যে বর্ডারটা ওরকম হইলে পরে আর কি কি হইতে পারে, আমাদের বর্ডার মুক্তিযোদ্ধারা আবার। হলে এটা ২ টা ঘটবে। একটা হলো আপনি যেটা বললেন, যারা এই যে ইউনূসের চেলা, বর্ডারে কিন্তু অদ্ভুত ব্যাপার। বর্ডার কিন্তু নিয়ন্ত্রণ করে বেশিরভাগ বিএনপি এবং জামাত। অদ্ভুত ব্যাপার, স্মাগলিং এর সাথে, চোরা কারবারের সাথে বিএনপি এই গরু চোরা বলেন আর মুরগি চোরা বলেন আর অন্য ড্রাগস বলেন, ফেনসিডিল বলেন এবং হুন্ডির ব্যবসা। এই হুন্ডির ব্যবসা কিন্তু জামাতের লোকেরা জড়িত। আপনি ওটা অদ্ভুত ব্যাপার কিন্তু এটা। হুন্ডির পুরা ব্যবসায় ওই যে বলছিল না যে রেমিটেন্স ব্যাংকে পাঠায় না, এগুলো কিন্তু জামাতের হ্যাঁ, হুন্ডি। তারা হ্যাঁ, হুন্ডির হ্যাঁ। ব্যবসা করে। ওরা হুন্ডির ব্যবসা করে। এই হুন্ডির ব্যবসা মাইর খাবে। তখন কিন্তু এদের ওই যে মৌলবীদেরই কিন্তু রগ শুকে যাবে, পেট শুকে যাবে। তখন এরা ইউনূসকে নিজেরাই চাইবে না। প্রথমত ভারত এইখানে এই সমস্ত ইলিগাল বাংলাদেশ থেকে ভারত থেকে বের করে দিবে। দ্বিতীয়ত চোরা কারবারি বন্ধ করে দিলে বাংলাদেশের ১ কোটি মানুষ বেকার হয়ে যাবে। সোজা কথা। এমনিতে তো ২২.১২ দারিদ্র্য সীমা চলে আসছে। এটা ৩০-এ চলে যাবে। ৩০% এর দারিদ্র্য সীমা চলে যাবে। পাশাপাশি যে ঝুঁকিটা শুরু হবে, ভারত বাংলাদেশের জন্য আকাশপথ বন্ধ করে দিতে পারে। ভারত বাংলাদেশের বর্ডার একেবারেই সিল করে দিতে পারে। তারপরে ভারত বাংলাদেশের উপরে আক্রমণও করতে পারে। এটার সম্ভাবনা যদিও কম, ৫-১০%। যদি কোনো কারণে ভারত বাংলাদেশের চিটাগাং বন্দরে বা ঢাকায় হামলা করে, বাংলাদেশ একেবারে ১০০ বছর পিছিয়ে যাবে। আপনি টিকাই দিতে পারবেন না। আর একবার যদি কোনো কারণে সংঘর্ষ শুরু হয়ে যায়, যেটা ইউনূস চাচ্ছে, যেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা বললেন যে এই দেশের ওই প্যান্টের চেইন ঠিক থাকে কিনা, বুতাম ঠিক থাকে কিনা, সেটাই বুঝতে পারে না। সেই মেজর চায় ৪ দিনে কলকাতা দখল করবে, সেভেন সিস্টার খেয়ে নিবে। ডক্টর ইউনূস বাংলাদেশে পৌঁছার আগেই ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলেছিল। এবং পাকিস্তান চাচ্ছে, তুরস্ক চাচ্ছে, এবং ইদানিং আবার আজার ভাইজানও চলে আসছে। আরেক ভাইজানও চলে আসছে, যাতে বাংলাদেশের সাথে, বাংলাদেশটা কি জানেন? ওই যে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, জামালপুরে প্রবাদ, এটা আপনার এলাকাও থাকতে পারে, ২ জনের। সারা বাংলাদেশে এই প্রবাদ চলে যে শত্রুকে মারতে, বাঘ মারতে শত্রু পাঠাইতে হয়। যদি বাঘ মরে তাও লাভ, আর শত্রু মরলে তাও লাভ, আর যদি ২ টা মরে আরো বেশি লাভ। তো পাকিস্তান কি করতেছে, বাংলাদেশকে এই বাঘ মারতে, মানে ভারতের সাথে সংঘর্ষে লিপ্ত করাইতে চাইতেছে, যাতে ফায়দা হাসিল করে। যদি বাংলাদেশ মরে তাও লাভ, তার শত্রু মরলো। আর যদি বাঘ মারা যায়, তাহলে তো পাকিস্তান জিন্দাবাদ হয়ে গেল। আর যদি বাঘ আর শত্রু ২ টা মরে, পাকিস্তান তো একেবারে মানে নগ্ন হয়ে নৃত্য করবে পাকিস্তানে। এই হচ্ছে তাদের টার্গেট। কিন্তু কিন্তু ভারত এটা তাহলে ওই বুঝে যে 25 লাখ ভারতীয় যে বাংলাদেশে আছে, তাদেরকে কি আসিফ নজরুল সাহেব এখন অ্যারেস্ট করবেন?
আমরা তো আসিফ উল্টা দেখলাম। নজরুল সাহেবের হিসাব আমি আর এক আলাদা। মিনিট, আমরা তো উল্টা দেখলাম। আমরা একটা ভিডিও আমাকে কে যেন ভারত থেকে পাঠিয়েছেন। কলকাতার এক লোক আমাকে পাঠিয়েছেন। ওইখানে দেখি যে শত, শত বাংলাদেশীদের ভারতের থেকে বাংলাদেশে ঢুকাইতেছে। আমি তো একটা ভারতীয়কে ভারতে ঢুকাইতে দেখলাম না, আসিফ নজরুলকে। এই আসিফ নজরুল নামের যে বাটপারটা, এরা তো শুনেন, যেই দিন ভারত শুনেন জাকির নায়কের ব্যাপারে শুধু একটু ধমক দিছে, তাতেই কাপড়-চোপড় ডাইপার নষ্ট হয়ে গেছে এদের। রাজনাথ সিং ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কিন্তু স্বল্পভাষী মানুষ। অমিত শাহজি তিনি একটু বেশি আলোচনা করেন, কিন্তু রাজনাথ কিন্তু অত্যন্ত লিমিটেড কথা বলেন। তার কথা তিনি যখন বলেছেন যে বাংলাদেশের সাথে আমরা সংঘর্ষ চাই না, ঠিক তারপরেই দিল্লিতে এটা ঘটলো। আর ওইটার সাথে যদি বাংলাদেশ জড়িত থাকে, নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ তৈরি করবে, চিটাগাং বন্দরকে ভারত যে কোনো মূল্যে এটাকে ব্লক করবে, অবস্থা আমাদের খুব খারাপ হয়ে যাবে। মানে ভারত বিনা যুদ্ধে, বিনা বুলেট খরচ করে আমাদের না খেলে একেবারে মারা যাবো আমরা, মানে আমরা একেবারে কিন্তু পালা পালা মারা যাবো। কিন্তু জি। জঙ্গিরা বাংলাদেশে যে জঙ্গি সরকার বা জঙ্গি, হুম। এরা কিন্তু চাচ্ছে একটা ছোটখাটো লড়াই হোক, কারণ চাচ্ছে, জামাতের এক নেতা বলেছে জি, এটা আজকে যে চাচ্ছে। আমরা চাই ভারত আমাদেরকে একটু আক্রমণ করুক, তাহলেই আমরা হয়ে যাব ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, ৭১ মুছে যাবে। হ্যাঁ, এগুলো ওদের মেটিকুলাস প্ল্যান আর কি। কিন্তু আপনি কি ওগুলো যে বুঝেন? ফরিদ যেভাবে বললেন ভারত সৈন্য পাঠিয়ে হুম। আক্রমণ করবে, সেটা করার তো দরকার নাই তাদের। দরকারই নাই। জি, জি, করার স্লুইস দরকার নেই। গেট গুলো একসঙ্গে খুলে দিলেই শেষ, না, আর শেষ, বর্ডার বন্ধ করে দিলেই শেষ। শেষ, আর বঙ্গোপসাগরে যদি টহল চলে, ওই যে এই শেষ, মুহূর্তে রেড অ্যালার্ট, বাংলাদেশে কোনো জাহাজ ভিড়তে পারবে না, শেষ। তাহলে বাংলাদেশের সাধ্য মানে ওই জাতিসংঘে গিয়ে দেন দরবার করে জট ছাড়াইতে যাবে ৬ মাস। ততদিন বাংলাদেশের দুর্ভিক্ষে দুর্ভিক্ষ লেগে যাবে। করুণ দুর্ভিক্ষ। ভাবে মারা যাবে কিন্তু নিরীহ মানুষগুলো, জি। দরিদ্র মানুষগুলো, এবং এটাই এবং এরা এদের চাচ্ছে। এই মৃত্যুর জন্য দায়ী হবে জঙ্গিরা জঙ্গিরা আর এবং এই ইউনূস, জঙ্গি জামাত। সরকার। জি। হ্যাঁ, তো মানে এটা অসম্ভব কিছু না, আমরা হাইপোথেটিক্যালি কথা বলছি। হ্যাঁ, জি। লেটস ওয়েট, খবর তো আসবেই, জানা কথা। ও যদি সম্পৃক্ততা পায় খুব বাংলাদেশের কপালে দুঃখ আছে। খুবই দুঃখ আছে, এবং খুব দুঃখ না, ভয়াবহ। যদি কোনো কারণে বাংলাদেশি জঙ্গিরা এই দিল্লির সন্ত্রাসী কাণ্ডে জড়িত থাকে বা ভবিষ্যতে জড়িত হয়, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে, আপনি তো বললেন খুবই দুঃখ, ভয়ঙ্কর দুঃখ, মানে আসমানি গজব নাজিল হবে, আসমানি বালা নাজিল হয়ে যাবে। কিন্তু কেউই পাবে না। ইমিডিয়েটলি একটা বেনিফিট কারা পাবে? ইলেকশন জঙ্গি। বানচাল হয়ে যাবে। জি, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই, এই তো হ্যাঁ, ভুলে গেছি। এটাই তো টার্গেট। এটা করলেই হ্যাঁ, আর ওই যে বলে ফেলছে অলরেডি বলে ফেলছে জামাতের নেতা যে ৫ বছর ইলেকশনের দরকার নেই। বলে ফেলছে আজকে। হ্যাঁ, এই দিকে তারা যাচ্ছে। বিএনপি যে বসে আছে আশা করে যে চালায়া ভেস্তে যাওয়ার মতো ক্ষমতা দখল করবে, বিএনপির আশায় ঘুরে বেড়ায়। এরা বুঝতেই আছে না। হ্যাঁ, মানে আমাদের একজন অ্যাক্টিভিস্ট সাইফুল বাতেন টিটো তিনি বলছিলেন যে পৃথিবীর বোধহয় এই প্রথম তার এই ইতিহাসে অনলাইন প্রধানমন্ত্রী পাবে, তারেক জিয়াকে মিন করেছেন যে তিনি ভিডিও কলে দেশ চালাবেন। তিনি তো তাই চাইছেন যে প্রধানমন্ত্রী হবেন, তারপরে তিনি দেশে আসবেন। কথা হচ্ছে উনি যদি এত মৃত্যুর ভয় করেন তাহলে রাজনীতিতে কেন? মানে বাবার ইয়েতে, মায়ের ইয়েতে, মানে ক্ষমতায়, এইটাই যে পারিবারিক প্রপার্টি বানানো। আবার যদি আমরা দেখি শেখ হাসিনার সন্তানদেরকে আপনি যদি দেখেন, আমি জয়কে নিয়ে ভাবতাম যে ফাউল, কিন্তু তার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তার আসলেই তো শিক্ষা মননের প্রয়োগ আমরা দেখতে পাই। পুতুলের আপনি দেখেন যে তার মানে আমি শুধু কম্পেয়ার করার জন্য করি নাই, বঙ্গবন্ধুর ব্লাড বলে একটা বিষয় থাকে, মানে তার যে বঙ্গবন্ধু তো আমাদের হিমালয়, মানে বাংলাদেশের তো একটা নিজস্ব হিমালয় আছে এবং সেটা হিমালয়ের চেয়েও অনেক উঁচু। আমরা শুধু ওদের দুঃসাহস দেখে আমি তো আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে ছোট, আপনাদের পরবর্তী প্রজন্ম আমি জানতে চাই বীর মুক্তিযোদ্ধা, আপনি আমাকে একটু বলেন তো যে ওরা এই সাহস করছে কিভাবে যে বাংলাদেশটাকে একটা টার্কির স্টাইলে চালাবে, পাকিস্তানের স্টাইলে চালাবে, মানে যেই এদের কি কোনো লাজ লজ্জা নাই, দুঃসাহস, মানে এটা কিভাবে করলো? হ্যাঁ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মিস ইউজ করতে পারে, এটা অনেকেই করে, বিএনপি তো ওনই করে না, তো আওয়ামী লীগ তো তাও ওন করে। আজকে আসিফরে দেখলাম ধরে যে আপনারা এত বড় একটা অনুষ্ঠান জাতীয় সঙ্গীত গাইছেন না, এই যে বিদ্বেষ দেখেন, রন্ধ্রে রন্ধ্রে বিদ্বেষ। তাজুল ইমাম ভাই, আপনি যদি আপনার চোখের প্রতি বিদ্বেষ রাখেন, মুখের প্রতি বিদ্বেষ রাখেন, হাতের প্রতি বিদ্বেষ রাখেন, তাহলে কেন আপনি বেঁচে আছেন কেন?
ওরা এই নিজের বেঁচে সাথে থাকা চায় না, এই বেঁচে থাকাটা তারা চায় না। হ্যাঁ, তারা একটা ক্লোন বানাতে চায়, তাদের নিজস্ব ক্লোন বাংলাদেশ। হ্যাঁ, বাঙালি জাতি এই যে একটা কথা বলি, আমরা তো গত ৫৪ বছরের সাক্ষী। হুম, হুম ৫৪ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, কিন্তু এই ৫৪ বছরের শুরু থেকে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে প্রচার এবং কার্যক্রম চলে আসছে, যেটা পাকিস্তান সবসময় বলে এসছিল যে বাঙালিরা হিন্দু ঘেঁষা মুসলমান, এরা ঠিক খাঁটি মুসলমান না। হ্যাঁ, এখনো বলে। তো হ্যাঁ, এরা এটাকে বিশ্বাস করে এবং এরা মনে করে, পাকিস্তানও জানতো যে বাঙালি জাতীয়তাবাদ বা বাংলার সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকলে বা একনিষ্ঠতা থাকলে ওদেরকে ম্যানিপুলেট করা অনেক কঠিন। হ্যাঁ, এই যে এখন যারা রাজাকার শাবকেরা যারা ক্ষমতা দখল করে ফেলেছে অকস্মাৎ এই প্রতারণার ভেতর দিয়ে, কতগুলা নিরীহ কিশোর যুবকের মৃত্যুর ভেতর দিয়ে যারা ক্ষমতা দখল করেছে, তারা কিন্তু যুদ্ধকে মুছে দিতে চাচ্ছে তা নয়, তারা বাংলা সংস্কৃতিকে শেষ করে দিতে চায়। লালন আজকে নিষিদ্ধ, রবীন্দ্রনাথ আজকে বর্জিত, জাতীয় সঙ্গীত আজকে উপেক্ষিত। আজকে শহীদ মিনার গুলো, ওই যে গ্রামে গঞ্জে যে স্কুলের মাঠে শহীদ মিনার ছিল, এগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, এগুলোর ভেতর দিয়ে ওরা আসলে যে আমাদের যে জাতীয় একটা ঐতিহ্য বা সাংস্কৃতিক চেতনা, সেইটাকে ভেঙে ওরা অন্য কিছু আরোপিত করতে চাচ্ছে, সম্ভবত মোল্লাদের প্রেসক্রিপশন করা একটা মানে মুসলিম জাতীয়তাবাদ। যদিও আমি মনে করি যে ইসলাম আসলে একটা ধর্ম, মুসলিম আসলে একটা ধর্মীয় সম্প্রদায়, এটা জাতি নয়। আরবরা কখনোই কোনো মুসলমানকে আরবি বলে অন্য দেশের মুসলমানকে স্বীকৃতি দেয় না। তাদের নিজস্ব জাতীয়তাবাদ হচ্ছে এরা আরবি। পাশে যে ইসরায়েলি, তাদেরকেই তো তারা স্বীকৃতি দিচ্ছে না আরব ভূখণ্ডে হাজার হাজার বছর ধরে থাকার পরেও। এদেরকে বনু ইসরায়েল বলে ওরা ইয়ে করে মানে সরিয়ে রাখছে। কাজেই বাংলাদেশে ওরা যে কি চালু করতে চায়, ওরা চালু করতে চায় জঙ্গিবাদ, অথবা জঙ্গিদের কাছে মাথা হেট করে থাকে যারা, ওরা মেয়েদেরকে কন্ট্রোল করবে, ওরা বহু বিবাহ চালু করবে। ইসলামের প্রথম দিকে যে নিয়ম কানুন শৃঙ্খলা যেগুলো ছিলই না, বহু বিবাহ, তারপরে অন্য সম্প্রদায়ের উপরে আক্রমণ, অন্য সম্প্রদায়ের নারী হরণ, অন্য সম্প্রদায়ের কিশোর বালকদেরকে হরণ করে ধর্ষণ, এইসব ওরা চালু করতে চাচ্ছে। আবার ওরা বলতে চাচ্ছে যে এগুলো যেহেতু ধর্মে আছে এগুলো করতে হবে। হ্যাঁ, যখন এই যে প্রাইমারি স্কুলে শরীর চর্চা এবং গানের শিক্ষক নিয়োগ এগুলো বন্ধ করে দেওয়া হলো বা নিষিদ্ধ হলো, দেখা গেল সৌদি আরবে আছে, ইরানে পর্যন্ত আছে। মিউজিকের শিক্ষা কিন্তু সব মুসলিম দেশেই, আফগানিস্তানের কথা জানি না, কম বেশি চালু আছে। এগুলো তাদের সংস্কৃতির অংশ। মিউজিশিয়ান, মিউজিক মানুষের মননকে, চিন্তাকে উন্নত করে, এটা সবাই অ্যাপ্রুভ করেছে। তো বাংলাদেশের প্রসঙ্গে যখন একজন বলল যে সৌদি আরবে তো মিউজিক শেখানো হচ্ছে, প্রায় ৯০,০০০ নতুন মিউজিকের টিচার নিয়োগ করা হয়েছে, তখন এক বাঙ্গু মুসলমান, তোমাদের ভাষায়, হ্যাঁ, বলল যে সৌদি আরবের লোক মদ খাইলেও কি আমাদের মদ খাইতে হবে? হ্যাঁ, সৌদি আরবের লোক গান গাইছে বলে আমাদের গান গাইতে হবে? তার যুক্তিটা কি? এইবার সে মানে সৌদি আরবের মানে যেটা ইসলামিক কান্ট্রি পৃথিবীতে, তার মানে ডিক্লেয়ার, যেটা রাজধানীতে বা বিভিন্ন জায়গায় মক্কা মদিনায় বিধর্মীদের প্রবেশ পর্যন্ত নিষেধ, যে দেশে অন্য কোনো ধর্মীয়
মন্দির বা গির্জার নিষেধ তৈরি করা নিষেধ প্রকাশ্যে, সেই দেশের মুসলমানকে বাঙ্গু মুসলমান শেখাচ্ছে যে ইসলাম কি জিনিস। তার মানে এদের নিজস্ব একটা ইসলামিক ফর্মুলা আছে, ওই ফর্মুলা ওরা বাংলাদেশ চালু করবে এবং বাংলাদেশে গান বাজনা থাকবে না বলে ওরা ডিক্লেয়ার করেছে অলরেডি। হ্যাঁ, আর তৌহিদি জনতা নামে একটা মব তৈরি করেছে। এগুলো কতগুলো মাদ্রাসার ওই অশিক্ষিত মূর্খ ছাগল ছাত্র এবং মোল্লা, এরা গিয়ে আক্রমণ করে বসে। হ্যাঁ, তুই ইসকন করস বলে একটা ছেলেকে খামোখায় পিটিয়ে এটারে বোধহয় মেরেই ইসকন, ফেলেছে। জি আমরা দেখলাম একজন ব্যক্তি সে দাবি করলো ইসকন তাকে মানে এরকম ব্লেম আমি কাউকে করতে দেখিনি যে তাকে বলাৎকার পর্যন্ত করে ফেলেছে, মানে একজন বুড়ো মানুষ এরকম বলেন, মানে দোষ দেওয়ার জন্য এমন কিছু রাখেন নাই। তো এই যে তারপরে নাটক, তারপরে দেখলাম এই ঘটনায়, এটা তো ভারতের সাথে মানে ইসকন মানে হচ্ছে যে বোঝানো হয় ভারতের কিছু একটা মানে এই যে বিদ্বেষ ঘৃণার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, তাই তো? হিন্দুদের জঙ্গি গোষ্ঠী, ইসকন জঙ্গি গোষ্ঠী হলে পৃথিবীর প্রায় 90টা দেশে ইসকনের অনুসারীরা আছেন। হ্যাঁ, এটা আসলে পিওরলি এটা ধর্মীয় একটা গোষ্ঠী। হ্যাঁ, এরা ইসকনের মতোই ইসকনের সন্ন্যাসীরা বিভিন্ন দেশে গীতা, ভগবত, উপনিষদের আদর্শ এরা প্রচার করেন। হ্যাঁ, ধর্মীয় এরকম ইসলামী কিন্তু প্রচারও আছে, যারা জঙ্গি নয় ইসলাম প্রচার করেন, ওইখানে কারো কোনো আপত্তি নেই। আজকে বাংলাদেশ ইসকনকে টার্গেট করা হয়েছে কারণ ইসকনের একজন সন্ন্যাসী বাংলাদেশের নিপীড়িত সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেইটার প্রতিবাদে সবাইকে পথে নামিয়েছিলেন। একমাত্র এই অপরাধে তাকে জেলখানায় বেল না দিয়ে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হচ্ছে। এবং এই যে মব, এই মবকে শেখানো হয়েছে যে হিন্দুদেরকে নিগ্রহ করতে হলে প্রথমে ইসকন ট্যাগ দিবা, আর যদি সত্যি হ্যাঁ, এবং তারপরে পেটাই করো, কারণ ইসকন হচ্ছে জঙ্গি। হ্যাঁ, এবং এই হাতের লাল সুতো দেখলেই এটা করা হচ্ছে। লাল সুতো তো ভাই মুসলমানদেরও থাকে। আমি তোমাকে বলি, যারা খাজা মঈনুদ্দিন চিশতির অনুসারী বা মুরিদ, তারা যখন মানে ইয়েতে অ্যানুয়াল চাঁদা পাঠান, হ্যাঁ আমি এগুলো দেখেছি বলে বলছি, ওরা খামের মধ্যে করে ওই লাল সুতা, ওই যে লাল আর সাদা সুতা দড়ির মতো চিকন একদম, আর ওর মধ্যে কিছু গোলাপের শুনো পাপড়ি ওরা মেল করে। হ্যাঁ, এটা হচ্ছে কি তবারক। হ্যাঁ, এই গোলাপের পাপড়ি তুমি তোমার বাড়িতে ছিটিয়ে দেবে আর এইসব তুমি হাতে বাঁধবে। হিন্দু ধর্মের মধ্যেও যখন কোথাও গিয়ে মানত করে ওরা, হ্যাঁ ধর্ম বিশ্বাসীরা তো মানত করে, হ্যাঁ আমার যেন এই আশাটা পূর্ণ হয়, মন্দির থেকে তাকে একটা সুতা দেয়। ভাই আমি বিরুদ্ধে কিছু বলবো না, হ্যাঁ ধর্ম চিরকালই সব জায়গাতেই মানুষের মগজের ভেতরে, মনের ভেতরে যুক্তিহীন ভাবে ভক্তির ইয়েতে মানে প্রেসারে ঢুকে পড়ে, ইনজেকশন দিয়ে ঢুকে পড়ে। হ্যাঁ, ওই সুতা সে বিশ্বাস করে মন্দির থেকে দিয়েছে, ওটা হাতে বাঁধলে তার মনস্কামনা পূর্ণ হবে। তো এটার সঙ্গে জঙ্গিবাদের কি সম্পর্ক ভাই? একটা সুতা বেঁধেছে হাতের মধ্যে, অজুহাত এই যে অজু এবং হাত, এটাও তো একটা রিচুয়াল। অজুহাত না মানে তাদের নির্যাতনের জন্য অজুহাত দরকার। অজুহাত কাদের দরকার? যারা ব্যর্থ, যারা চক্রান্তকারী, তাদের অজুহাত দরকার হয়। আপনি যদি সত্যবাদী হন তাহলে আপনার অজুহাত কেন হবে? আপনি আপনার প্রতিপক্ষ যাকে মনে করেন তার অপরাধ দেখে আপনি তাকে তার সেই শাস্তির ব্যবস্থা করবেন, কিন্তু অজুহাত দরকার হয় চক্রান্তকারীদের, এবং তারা ধরা খায়। এবং ছি একজন খতিব যার পেছনে মানুষ নামাজ পড়েছে না, নেকড়ে আর ভেড়ার বাচ্চা, হ্যাঁ ওই ঝর্ণা পাহাড়কে নেমে এসছে, তো ভেড়ার বাচ্চা ওখানে পানি খাচ্ছে, একটু উপরে নেকড়ে এসে দাঁড়িয়ে, হ্যাঁ এসে সেও একটু পানি খেলো, কে সে ভেড়ার বাচ্চাকে বলে, এই তুই আমার পানি ঘোলা করলি কেন? বলে যে স্যার আমি তো নিচে, ঝর্ণা উপর থেকে নেমে এসছে, হ্যাঁ আমি তো আপনার পানি ঘোলা করার উপায় নেই। না তুই করিস না, কিন্তু তোর বাপ করেছিল নিশ্চয়ই। এইবার সে কামড় দিয়ে ধরবে তো।
এই যে অজুহাত। অজুহাতের কথা বললে না, ওকে আক্রমণ করার জন্য একটা অজুহাত তৈরি করতে হবে। না কি করে ফেসবুকে সে ইসলামকে অপমান করে, সে জি, নবীকে গালি দিয়েছে। এইসব অজুহাত দিয়ে তার আক্রমণ করছে সেই সব মানুষকে যারা মানে কোন রকমের নিষ্পেষিত যারা ভয় পায়, এরকম ভীত সন্ত্রস্ত একটা জনগোষ্ঠীকে, একটা কমিউনিটিকে তারা আক্রমণ করছে সর্বস্ব লুট করার জন্য, জি, তাদের মেয়েদেরকে লাঞ্ছিত করার জন্য। জি। আর এইটা অনেক হচ্ছে ধন্যবাদ। তাদের অজুহাত। এইটাই হচ্ছে তাদের অজুহাত। আজকে এই যে আমরা যে আলোচনা করতে বসেছি, হ্যাঁ? যে এই ১৩ই নভেম্বর কি হবে? হুম, শুধুমাত্র এই তুই আওয়ামী লীগ করিস বলেই কিন্তু অনেকগুলো খুন হয়ে গেছে। প্রায় ৪-৫০০ খুন তো আমরা নথিবদ্ধ। যে পিটিয়ে খুন করেছে, কুবিয়ে খুন করেছে, বাড়িতে ঢুকে জবাই করেছে, লুট করেছে, বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, মায়ের সামনে ছেলেকে খুন করেছে। জাস্ট ছাত্রলীগ করত বলে। হ্যাঁ? আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো। ক্রমাগত জোপে, জোপে এটাকে আওয়ামী লীগকেই একটা জঙ্গি অ্যা একটা বীভৎস রকমের শক্তি হিসেবে এরা প্রচার করে যাচ্ছে। কিন্তু এখন আওয়ামী লীগ, হ্যাঁ, ক্ষমতায় নেই। কাজেই যা কিছু অন্যায় ঘটছে আওয়ামী লীগ করেছে বলে দোষ আর দেওয়া যাবে না। এখন যেটা অবশিষ্ট দাঁড়িয়ে আছে যারা দেওয়ালে পিঠ ঠেকেছে বলে এবার যারা এগিয়ে আসছে, এরা কিন্তু আওয়ামী লীগের মাখন খাওয়া ব্যবসায়ী গোষ্ঠী নয়। এরাই জনগণ যারা আওয়ামী লীগকে তৈরি করেছিল। এরাই জনগণের আওয়ামী লীগ। এবং এরা জি। যখন এগিয়ে আসবে এদের গায়ে হাত দেবেন না। ভয়ঙ্কর এটা এটা পরিণতি। পারবেও না। মানে আমরা ইশতেহারে একটি খুব একটা ভিডিওর লিঙ্ক আমি একটু পরে দেখাবো যে সেখানে এরকম একটা বক্তব্য ছিল যে আওয়ামী লীগ যখন ফিরে আসে তখন কিভাবে সেটা দর্শকরা যারা ইশতেহারের সাথে পরিচিত তারা দেখে নেবেন। কিছু কমেন্ট পড়ি। তাজুল ইমাম ভাই এবং শেখ ফরিদ ভাই, আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি। আমরা আরও কয়েকটি বিষয়ে মন্তব্য জানবো। একজন এখানে কমেন্ট করেছেন, ৩ পাগলের মেলা, অনেক ধন্যবাদ। সমাজে পাগলের খুব অভাব। পাগল যা চিন্তা করতে পারে তা সুস্থ মানুষ তো চিন্তা করতে পারে না। এখন পাগল কে সেটা হচ্ছে বিষয়। আমাকে একজন লিখেছেন যে আমাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে। হ্যাঁ, আমি লাইভটি শুরু করার আগে আমি এই দিল্লির ঘটনাটি দেখেছি। আমার পার্শ্ববর্তী দেশ এবং ভারতকে অবশ্যই আমি ভালোবাসি, তাদের ভালো হোক এটা আমি চাই। তো সেখানে জঙ্গি হামলা আর এটার সাথে বাংলাদেশের যদি কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে কি হবে ওটা ভেবে আমার খারাপ লাগবে। আমি ভারতীয় আমাদের যারা দেখছেন দর্শক তাদেরকে বলবো যে আমি মাসুদ ভাইয়ের ব্যাপারে খুব বিধ্বস্ত ছিলাম। আমি এই বিষয়গুলোতে আমি শেখ ফরিদ ভাই এবং তাজুল ইমাম ভাইয়ের কাছে জানতে চাই যে তারা কি মনে করেন। আর সেই বিধ্বস্ততার মধ্যে আমার আবার ব্যক্তিগত জায়গায় আরেকটা ঠিক উল্টো একটা জিনিস ছিল। মানে আমি প্রেমে পড়ছি, মানে ৪টা বিয়ে আলহামদুলিল্লাহ ডান হয় কিনা এটা দেখি। তো এই ২টা ট্রানজিশনের মধ্যে আমি হারিয়ে গেছি, যে একদিকে মাসুদ ভাইয়ের বিরহ ভুলতে পারতেছি না। আর যাই হোক, আমি অনেকদিন অনুপস্থিত ছিলাম, এই ৪-৫ দিন পরে এসে আমি মানে তো দেখেন আমি মাসুদ ভাইয়ের ঘটনাতে কি দেখেছি যে বাংলাদেশি হিসেবে তাকে ঘৃণা করা হয়েছে। সে বাংলাদেশি মানে তাকে জঙ্গি ধরে নেওয়া হয়েছে, অথচ কিন্তু পুরো ভিন্ন মেরুর একটা মানুষ। তো কে বন্ধু কে শত্রু এই জিনিসটা ডিসাইড করা উচিত, এটা আপনার যাচাই বাছাই করা উচিত। যদি এখানে এই ঘটনায় আমি বলবো দিল্লির এই ঘটনায় যদি বাংলাদেশি কেউ জড়িত থাকেও, তাকে বাংলাদেশি হওয়ার কারণে অন্য বাংলাদেশিদের উপরে ভারতে যারা অবস্থান করছেন তাদের ঘৃণা করবেন না, কারণ তার দোষ আছে কিনা। আর আমাদেরকে এই উপমহাদেশের জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করার জন্য একে অন্যের বন্ধু হওয়া দরকার, দোষারোপ নয়। আপনারা যদি আমাদেরকে গালাগালি করেন, ভারতীয়রা বাংলাদেশি হওয়ার কারণে অপরাধী মনে করেন, তাহলে আমাদের এই যে জামাত শিবির রাজাকার এদের খুব সুবিধা হয়, তারাও চায় এটা আপনারা করেন। যত বেশি বাংলাদেশের প্রতি ঘৃণা দেখাবেন তাদের পলিটিক্যাল বেনিফিট তত বেশি বাড়বে। শেখ ফরিদ ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে মুফতি মাসুদের ক্ষেত্রে যে সময়টা গোয়েন্দারা ব্যয় করেছে ৪ দিন ধরে, সেটা কি এরকম যারা জেনুইন অপরাধী তাদের ক্ষেত্রে, বা যারা অপরাধী না তাদের বেশি তাদের প্রতি উদাসীন না থেকে তাদের প্রতি দায়িত্বশীল থাকলে ভালো হতো না? এই ভারতবর্ষের জঙ্গিবাদ নির্মূলে তো আমরা মনে করি আমরা ভূমিকা রাখি, সেটা কি রাষ্ট্র মনে করে না যে তাদের কি অন্য কোনো পলিসি আছে? আসলে এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা সহজ উত্তর দেওয়া কঠিন। কারণ এখানে প্রথমত ভারতীয়রা, আমি মনে করি তাদের গোয়েন্দা সংস্থা খুবই শক্তিশালী, তারা বুঝবে এবং বুঝতে পারে। তাই আমিও আশা করি যে খুব শীঘ্রই মুফতি মাসুদকে ছেড়ে দেওয়া হবে, কারণ মুফতি মাসুদ একজন সরল মানুষ। এটা আমি যেমন বলেছি এবং আমরা ব্যক্তিগতভাবে জানি। আর তারা তো তাকে গ্রেপ্তার করার পরে যাচাই বাছাই করার পর ৪ দিন তারা জিজ্ঞাসাবাদ করছে, অবশ্যই তারা জেনে গেছে। এখন তারা আইনের ফাঁক ফোকরে বা যে কোনো কারণে যাদের পরামর্শে ধরে থাকুক বা যাদের অভিযোগে ধরে থাকুক,
আমার ধারণা তিনি নির্দেশ তো বটেই, খুব দ্রুতই তিনি ছাড়া পাবেন বলে আমরা বিশ্বাস করি। এবং ভারত সরকার এবং ভারতের জনগণকে বুঝতে হবে, আমরা মুষ্টিমেয় মানুষ, কিন্তু খুবই মুষ্টিমেয়, আমরা সংখ্যায় খুবই কম। তারা কিন্তু আমরা একই সাথে আমরা মুক্ত চিন্তক, এবং আমরা সবাই আমাদের ভারতের দালাল বলে ডাকে। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, উল্টো আপনারা যদি আমাদের গালাগালি করেন, তাহলে ওই যে যাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশে আন্দোলন করি, তারা কিন্তু আপনাদেরও প্রতিপক্ষ, এবং প্রতিপক্ষ না, আপনাদেরও শত্রু। তারা যারা ভারতকে ধ্বংস করতে চায়, তাদের সাথে আমাদেরও বিরোধ আছে। সুতরাং আমাদেরকে শত্রু বা অবন্ধু ভাবার কোনো সুযোগ নাই। এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আর আপনারা হয়তো ভাববেন যে অন্য কোনো দেশে কেন যায় না, এই প্রশ্নটা এইখানে আমি উত্তর দিতে পারবো না বা দিতে চাচ্ছি না। এটা ব্যক্তিগতভাবে যদি কেউ প্রশ্ন করে, সেখানে আমি বলতে পারবো। তবে একটা জিনিসই শুধু বলে রাখি, যেহেতু ভারত নিকটে, তাই সঙ্গত কারণেই যেটা মানুষ বিপদে পড়লে আগে কার বাড়িতে দৌড় দেয়, কেউ যদি বউ পেটায় দৌড় দেয়, কিন্তু সে প্রতিবেশীর বাড়িতে আগে যায়। মানে আমাদের গ্রামে গঞ্জে যে বউ পেটায়, বউ কিন্তু দৌড় দেয় প্রতিবেশীর বাড়িতে যায়, সে তার বাপের বাড়ি যায় না, আগে প্রতিবেশীর বাড়িতে যায়, এটি স্বাভাবিক। তারপরে হয়তো একদিন দুই দিন পরে অন্য বাড়িতে চলে যায় বা বাপের বাড়ি যায়। তো এরকম মানুষ আসে। আর আমরা কিন্তু সেইভাবেও আসি না ভারতে, আমরা ভারতকে ভালোবাসি। আমরা বরাবরই বলেছি, আমরা নিজেদেরকে ভারতীয় মনে করি, মানে সভ্যতাতে সিভিলাইজেশন, আমরা মনে করি নিজেরা যে আমরা ভারতীয় সিভিলাইজেশনের অংশ। শেখ আমরা ফরিদ ভাই, নিজেদের আমরা ভারতীয় সিভিলাইজেশনের অংশ। আপনি যদি একটু আমি দুই একটা কমেন্ট পরে এর মধ্যে আপনি যদি ওই সেটিংসে ঢুকে ভলিউমটা একটু বাড়াতেন। অনেক দর্শক আমাদেরকে বলছেন আপনাকে কম শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি বিড়ম্বনার জন্য দুঃখিত। আপনাদের অনেক বেশি থ্যাঙ্কফুল হওয়া উচিত শেখ ফরিদ ভাই এবং তাজুল ইমাম ভাইয়ের। মানে তাজুল ইমাম ভাইয়ের তো আমি ফ্যান। মানে এই লোক বীর মুক্তিযোদ্ধা, এবং শুধুমাত্র রণাঙ্গনের যোদ্ধাই না, এখানে দেখেন টেকনোলজিতে কি চমৎকার, মাইক্রোফোন প্রফেশনাল, এত পরিষ্কার ঝকঝকে চকচকে। তাজুল ইমাম ভাই, মানে আমি তো বুঝছেন প্রেমে পড়ছি এখন। আমার তো চুল পড়ে যাচ্ছে, আপনার চুল দেখে তো আমার জেলাস লাগে, বুঝছেন তো। কোনো অসুবিধা নেই, মাথার বাইরে কি আছে আসাদুল, মাথার বাইরে কি আছে সেটা তোমার পরিচয় না। তোমার পরিচয় তোমার মাথার ভেতরে যেটা আছে, অর্থাৎ তোমার বিবেক, বুদ্ধি, জ্ঞান। এবং সেদিক থেকে তুমি এমনিতেও তুমি ঝকঝকে তরুণ। আর প্রেমে পড়ে থাকো, প্লিজ রেসপেক্ট, প্লিজ লিসেন টু ইউর হার্ট। হ্যাঁ, ডোন্ট লিসেন টু আমার এখন মতো কি বুড়ো হাবলার ঠিক উপদেশ মতো তোমার শোনা দরকার যায়? নেই। আমাকে শুনতে পাচ্ছেন এখন? হৃদয়ের কথা শুনবে। জি, হ্যাঁ, অবশ্যই আমি আপনার পরামর্শ ব্যক্তিগতভাবে নেব। শেখ ফরিদ ভাই, আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি একটু কথা যদি বলতেন। হ্যাঁ, এখন দেখেন তো শোনা যায় কিনা একটু, যে হ্যাঁ, হ্যাঁ, একদমই। ঠিক যাচ্ছে, কিন্তু শুধু মুখ জি, গোঁফ দেখা যাচ্ছে। এই এখন ঠিক আছে। হ্যাঁ, জি, যেটা বলতেছিলাম, যে হ্যাঁ, যেটা বলতেছিলাম ভারতবাসীদের এবং ভারত সরকারকে, আপনারা কিন্তু আমাদের বাংলাদেশের যে প্র্যাকটিক্যাল কি ঘটনা, সেটা ভারতীয় বন্ধুদের কাছে শুনলে হবে না। আমরা যারা ভিকটিম তাদের কাছ থেকে শুনবেন। আমাদের কি পরিস্থিতি বাংলাদেশে, আপনারা তো ভারতে গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করেন, তাই আপনারা বলতে পারেন মুফতি মাসুদ কেন পালায় আসলো। যেমন আমাকে কোন এক জায়গায় বলেছে যে তোমাকে কিছু লোক মারতে আসছে মৌলবাদীরা, তোমাকে নাস্তিক বলে, তুমি থানায় যাইতা। যে লোকটাই প্রশ্ন করেছে তার তো ধারণাই নাই যে থানায় গেলে আরো আগে মারবে। এটা তো তার ধারণা নাই যে বাংলাদেশ, সে মনে করছে তার দেশটা যেমন আমার দেশটাও তেমন, সে আমার প্রেক্ষাপটে চিন্তা করে। তো তারা, এটা আপনারা দয়া করে যারা ভারতবাসী আছেন তারা বোঝার চেষ্টা করবেন। আর মুফতি মাসুদকে দ্রুত মুক্তি দিলে আমরা খুব কৃতজ্ঞ থাকবো, ভালো থাকবো, আমরা খুশি হব। এটা আমরা আচ্ছা, এখানে আর এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি না। আমি জি, বলেন। একটা জিনিস অ্যাড করতে চাই, বোথ অফ ইউ হেল্প মি। হ্যাঁ, কে এই মুফতি মাওলানা মাসুদ? হ্যাঁ, কে? এইটা কিন্তু অনেকে জানে না। জানে না, হ্যাঁ, ইয়েস, জানে না। প্রথম ধারণাই মনে হয় ও এটা তো একটা মোল্লানিস মুফতি, হ্যাঁ, মৌলবাদী। মোল্লা, হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, রাইট। একটা বিরাট ভুল বোঝাবুঝি আছে। হ্যাঁ, আমি প্রথমেই, জি। পশ্চিম বাংলার বন্ধুদেরকে বলছি, আপনারা যারা বিবেক মানুষ, যাদের কথা শোনার জন্য পুরো দেশ তাকিয়ে থাকে, আপনারা কিন্তু তসলিমা নাসরিনকে আপনারা মানে নিরাপত্তা দিয়েছিলেন, তাকে গ্রহণ করেছিলেন নিজেদের একজন বলে। তার পক্ষে দাঁড়িয়ে, তার বক্তব্যের সপক্ষে, তার বাক স্বাধীনতার জন্য আপনারা অনেক রকমের ইনফ্লুয়েন্স আপনারা খাটিয়ে ভারত সরকারকে, আজকে ভারত হচ্ছে তসলিমা নাসরিনের দ্বিতীয় আবাসভূমি, নিরাপদ আবাসভূমি। হ্যাঁ, মুফতি মাওলানা মাসুদ কিন্তু এক্স্যাক্টলি এরকম একজন মানুষ, যিনি ধর্মীয় সংস্কারের ঊর্ধ্বে উঠে এসেছেন, যেটা খুব রেয়ার এক্সাম্পল। রিয়ার, রিয়ার এক্সাম্পল। তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মুফতি হন। মুফতি মানে কি? যে কোরআনে
হাদিসে হাফেজ হুম, এবং ফিকাহ শাস্ত্রে যে হুম। ও হাফেজ অর্থাৎ পিএইচডি লেভেলের ইসলামের একজন ভিতরে মাদ্রাসা সর্বোচ্চ শিক্ষিত ডিগ্রি। মানুষ। এই মানুষ মাদ্রাসা থেকে বের হয়ে সে মসজিদে ইমামতি করেছেন 10 বছর না 12 বছর। এই মানুষটা লেখাপড়া করতে করতেই ধর্মমুক্ত হয়ে গেছেন। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত হ্যাঁ? ব্যাপার। জি। তিনি ধর্মমুক্ত, তিনি কোনো ধর্মের পক্ষে আর নাই। তার অর্থ কি? আমরা সোজা সাপটা ভাষায় নাস্তিক বলে ফেলি। হুম। নাস্তিক বলে কোনো ধর্ম নেই। যিনি ধর্মমুক্ত হয়েছেন জি, তিনি অন্য কোনো বিষয়ে মনোযোগ দিয়েছেন। মুফতি মাসুদ এরকম একজন জ্ঞানী মানুষ। মানুষ। বিশ্বাস করেন আমি দ- আধো ধার্মিক, হ্যাঁ? ধরে নিন এরকম একটা ব্যাপার, খুব ডিভোটেড কেউ না। আমি অনেক প্রশ্ন করেছি তাকে, মুফতি মাসুদকে। তিনি কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে সেটার সেটার মানে জবাব দিয়েছেন, যেটা আমি কোনো সাধারণ মৌলানার কাছে পাইনি। অথচ তিনি নিজে ধর্মমুক্ত। এখন জি। ধর্মমুক্ত হলেও ইসলাম ধর্মে কিন্তু তাকে অপরাধ গণ্য করা হয়, তাকে শিরচ্ছেদ করার কি বলে বিধান আছে। কিন্তু ভারত তো শরিয়া রাষ্ট্র না, পশ্চিমবঙ্গ শরিয়া রাষ্ট্র না, এবং শরিয়া আইনের প্রতি আপনাদের কোনো আনুগত্য থাকারও কথা নয়। মুসলমান ভোটার সেখানে অনেক আছেন আমি জানি, এবং যারা ইসলামপন্থী মুসলমান তারা মুফতি মাসুদকে সহ্য করতে পারছেন না, কারণ তার সঙ্গে তর্ক করার যোগ্যতা, ধর্ম নিয়ে বিতর্ক করার যোগ্যতা পশ্চিমবাংলারও কোনো মুসলমান মৌলানা নেই, বাংলাদেশে তো নেই। সে চ্যালেঞ্জ করেছে যে আসুন বিতর্কে আসুন। এই জন্য এইরকম একজন জ্ঞানী মানুষকে বিনা অপরাধে জেলখানায় ঢুকে রেখেছেন, কারণ আপনাদের কিছু মুসলিম ভোটার অভিযোগ করেছে তিনি ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছেন। তিনি ধর্ম বিদ্বেষ কখনো ছড়াননি। আমি তার অনেক অনুষ্ঠান দেখেছি। তিনি কুহেলিকা ভুল ভুল ধারণাকে, ধর্ম সম্পর্কে ভুল ধারণাকে তিনি চ্যালেঞ্জ করে সেটাকে তিনি মুছে দিয়েছেন। তিনি কখনোই বলেননি কাউকে যে তুমি ধর্ম পালন করো না। তিনি বরং আরো বেশি বলেছেন যে তুমি পড়ো এবং জানো, কিন্তু জানো। সঠিকটা জানো, সঠিকটা জানো, সঠিকটা রাইট। জানো। এইজন সঠিক শিক্ষা দেওয়ার একজন শিক্ষককে আপনারা জেলে ভরে রাখবেন, এটা এটা অত্যন্ত বেদনাদায়ক। আর ওই যে শেখ ফরিদ বলেছেন যে বাংলাদেশি বলে বাংলাদেশ থেকে যে স্লোগানটা সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী স্লোগান সবচেয়ে বেশি জোরে সোরে শোনা যাচ্ছে এখন, কারণ সেটা শোনানো হচ্ছে আপনাদেরকে। শোনানো হচ্ছে। লাগিয়ে রেডিও পরিকল্পিত। লাগিয়ে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ওদের কর্মী বাহিনী আছে, ওরা ভারতকে উস্কানি দিচ্ছে, বিতস্ত্র ভারতের পতাকা, জাতীয় পতাকাকে অপমান করে এবং সেটাকে ভিডিও করে ভাইরাল করছে। এগুলোর অর্থ হচ্ছে ভারত বিদ্বেষ। যত ভারত বিদ্বেষ হবে তত ওদের লাভ। কিন্তু আমরা যারা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ৭১-এ সীমা অতিক্রম করে আমি ত্রিপুরা রাজ্যে হরিণা ক্যাম্পে, বাগাফা ক্যাম্পে আমি ট্রেনিং নিয়েছি, আমি মুক্তিযুদ্ধ করেছি ফিরে এসে। আমি জানি ভারত কত কি সহায়তা করেছেন আমাদেরকে। ভারতের সহায়তা এবং উইথ ডিগনিটি, উইথ ডিগনিটি, ইয়েস, আমাদের ডিগনিটির বজায় রেখে তা সাহায্য করেছেন। সাহায্য করেছেন, আমাদেরকে ভিক্ষুকের মতো সাহায্য করেননি। এই কারেক্ট। কুয়েতে যেভাবে ইরাক দখল করে নিয়েছিল, আমেরিকান সৈন্যরা গিয়ে সেটাকে মুক্ত করে দিয়েছে, তাই না? কিন্তু সেরকম না। ভারত বলেছেন তোমাদের যুদ্ধ তোমরা করো, আমরা পাশে আছি। এই যে আমাদের সম্মান রেখে আমাদের ডিগনিটি বজায় রেখেছেন, এটা কি আমরা বুঝি না? সেই কৃতজ্ঞতা কি আমরা ভুলে গেলাম? জাস্ট বিকজ কিছু মৌলানা কিছু সুবিধাবাদী এসে ভারত বিরোধী কথা বলবে, পাকিস্তানের শেখানো বুলি আওড়াবে, পুরো জাতিকে আপনারা তাজুল ইমাম ভাই, ওইটাও কি একটা লক্ষণ যে বাংলাদেশের সঙ্গীত শিক্ষক, শরীরচর্চা শিক্ষকদের বাতিল করে দেওয়া, মানে বাতিল করে দিয়েছে? এটা কি ওইটার মধ্যে আর কি? ওই পাকিস্তানের হিন্দু কথাই ঘেঁষা বলছি। হয়ে যাবে, হিন্দু ঘেঁষা হয়ে যাবে। অথচ এটা সঙ্গীতের শিক্ষক নিয়োগ করছে সৌদি আরব। 17,000
তুর্কি 17,000 টার্কিশ মিউজিক এবং গ্রিক অনুষ্ঠান আমি দেখেছি একসঙ্গে বাজাচ্ছে বসে এরা। সিমিলার মিউজিক, কি অসাধারণ রিচ মিউজিক এদের। ইরান, ইরাক সব জায়গায় আছে। এগুলো পরিকল্পিত। ইচ্ছা করে ছড়ানো হচ্ছে না, যাতে ইচ্ছা করে কি, আমি তোমাকে বলি একটা জিনিস। একজন মৌলানা যখন ওয়াজ করেন, হ্যাঁ, মনে করো মাঠের মাঝখানে, আর 2 মাইল দূরে যদি একটা বাউল গানের আসর হয়, সেখানে মমতাজ যদি গাইতে আসেন, কিন্তু সেদিনের ওই তাঁবুর ভাড়া উঠবে না। জি, জি, আপনার হ্যাঁ, সাথে একমত। একমত, তো একমত। এই যে মানুষের মনোযোগ অন্যদিকে চলে যায়, জি। এইটাকে ফেরত আনতে হবে। তাহলে ১ নম্বর ওকে বন্ধ করতে হবে। আর যদি ওকে বন্ধ, ১ম ওরা চেষ্টা করেছিল। আইয়ুব বাচ্চুর গান প্যারোডি করেছে, মমতাজের গান প্যারোডি করেছে, অশ্লীলভাবে গেয়ে শুনিয়ে এন্টারটেইন করেছে। এদের অনেকের আবার বেশ সুরেলা গলা কিন্তু মৌলানাদের। হ্যাঁ? ওরা গেয়ে শুনিয়ে লোকজনকে এন্টারটেইন করে। কারণ ওকে তো দর্শক ধরে রাখতে হবে সারা রাত। তাই না? সারা রাত দর্শক ধরে রাখতে হবে, সেই জন্য সে ইয়ে করে। ওয়াজের মধ্যে এগুলো বলে। এখন তারপরেও বন্ধ হচ্ছে না, এই জন্য এখন মিউজিক বন্ধ, গান বাজনা সব বন্ধ। বন্ধ, হ্যাঁ, পেলাম আমরা। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই। আমি দর্শকদের বলে রাখি, অনেকেই মুফতি শব্দটা নিয়ে বলেছেন, মুফতি সাহেবকে মুফতি মানে মোল্লার মতো লাগে। মুফতি একটি শিক্ষা সনদ, এবং যেভাবে ডক্টর বা আইনজীবী তাদের যেমন জি, এক্স্যাক্টলি। তো এবং হ্যাঁ, তিনি তো শিক্ষকতার কাজটাই করছেন, তিনি আমাদেরকে সুশিক্ষিত করছেন প্রকৃত ইসলাম জানার জন্য। আর সত্য জানা তো উচিত। দেখুন, ভারতে এত এত ইসলামিক স্কলার আছেন, কিন্তু তার সাথে কেউ বসুক, তর্ক করুক, ভারতে তো কোপ দেওয়ার সম্ভাবনা নেই, তো এক টেবিলে বসে কথা বলুক না, তুই যদি তিনি বিভ্রান্ত হন, সেই কাজটা কেউ করে না, অনেকে বকাঝকা করে। আর মুফতি মাসুদ সাহেব যে ড্রেস আপ, তার দাড়ি, আমারও তো দাড়ি আছে, তাই বলে কি হইলো? বা পাঞ্জাবি পরি আমি, মানে পাঞ্জাবি তো ইসলামিক লেবাস বলে কিছু নাই আসলে। তো সেটা অন্য একটা ব্যাখ্যা। আমরা শেখ ফরিদ ভাই, আপনার কাছে মুফতি মাসুদ সাহেবের ব্যাপারে আমাকে অনেকে আপডেটস জিজ্ঞেস করেছেন। দেখেন, আমি অনলাইন অনেকদিন আসি নাই, ভিডিও আমি ডিস্টার্ব ছিলাম, খুবই ডিস্টার্ব ছিলাম যে আমি কি করব, কি বলবো। তো সেটা এখন বলার মতো কোনো আপডেটস নাই। অনেকে জানতে চেয়েছেন, এই জন্য এখানে বলে রাখি যে নেক্সট একটা হিয়ারিং ওনারা আছে, তো সেখানে ধার্য কোর্টে আর কি, তখন কি করা যায় দেখছি। সেখানে ভালো আইনজীবী নিয়োগ আছে। অনেকে টাকা পয়সা মুফতি মাসুদ সাহেবের কাছে পাঠাতে চেয়েছেন। আমি বলে রাখি যে না, আমাদের এখন পর্যন্ত কোনো টাকা পয়সার দরকার পড়েনি। আমি কথাটা আগেও একবার বলেছি, এই জন্য যে অনেক প্রতারক আছে তার নামে টাকা নিতে পারে। তো আমি বলে রাখি, টাকা পয়সার কোনো দরকার এখন পর্যন্ত নেই। আর সেটা বোধহয় মুফতি মাসুদ সাহেব বের হওয়ার আগে লাগবেও না। ভারত তো আমাদের কাছ থেকে ওইভাবে টাকা পয়সা চায় নাই, মানে যে দিয়ে দাও। তবে যেটা হয়েছে, এটার জন্য দুঃখ প্রকাশ করি। আমরা শেখ ফরিদ ভাইয়ের মূল্যায়ন মন্তব্য শুনবো এই মুফতি মাসুদ সাহেবের ব্যাপারে। শেখ ফরিদ ভাই, আপনি কিছু বলবেন যে এটা কিভাবে দেখছেন মাসুদ আজকে সাহেব? বীর মুক্তিযোদ্ধা অত্যন্ত একাডেমিক আলোচনা করেছেন, আমি তার সাথে একটু যুক্ত করতে চাই মুফতি মাসুদ সম্পর্কে। মুফতি মাসুদ একজন ভালো মানুষ, ভালো বক্তা, কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবেও তিনি খুবই ভালো। তার আরেকটা যোগ্যতা আছে, তিনি অনর্গল আরবি বলতে পারেন, ঠিক লাইক তার মাতৃভাষা, যেটা তার মাদার টাং বেঙ্গলির মতো। তিনি একই সাথে, মানে মৌলবীরা যে বাংলা ভাষা ভালো বলতে পারে, একজন ব্যক্তি আমাকে, হিন্দু লোক আমাকে ফোন করে জান যে একটা কয়েকজন মৌলবী এত সুন্দর বাংলা বলতে পারে, এটা তো আপনারাও বলতে পারেন। আমি বলছি জি, মুফতি মাসুদ ভালো বাংলাও বলতে পারে, চমৎকার উর্দু পারে, চমৎকার, তার চেয়েও চমৎকার সে আরবি পারে। সে আরবি থেকে অন্তত 3টা বই অনুবাদ করে দিবে আমাকে, এরকম কথা তার সাথে হয়ে আছে। না, পৃথিবী বিখ্যাত কয়েকটি আরবি কিতাব, যেগুলো পৃথিবী বিখ্যাত, সেগুলো বাংলা ভাষায় করার জন্য তিনি আমাদের সাথে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা জানি না এর মধ্যে এগুলো, তিনি আসলে ওই জন্যে, আরেকটা জিনিস তাহলে আসাদ নূর বলি, তিনি আসলে ওইখানে এই জন্য গিয়েছিলেন, আলিয়া মাদ্রাসায় কিছু বই আছে, সম্ভবত ওই বইগুলো সংগ্রহের জন্য তিনি এখানে গিয়েছিলেন। নইলে তার ওইখানে যে, কারণ ওই বইগুলো অন্য জায়গায় পাওয়া যায় না, মূল কপিগুলো, সে আরবের মূল কপিতগুলো আরব থেকে আসছে, তো ওই বইগুলো আলিয়া মাদ্রাসায় ছিল সম্ভবত। এত বিখ্যাত বইগুলো যে সংগ্রহের জন্য তিনি গিয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের, তিনি কোনো না কোনো কারণে এখন জেলে আছেন। আমি জনগণ, ভারতের যারা দর্শক আছেন আমাদের, এবং ভারতীয় যারা নাগরিক, কোনো সন্দেহ নেই ভারতের মুসলিম মৌলবাদী গোষ্ঠী তাকে অপছন্দ করে, কোনো সন্দেহ নেই, তার বিরোধিতা করবে। কিন্তু আমি তাদের উদ্দেশ্য বলি, মুফতি মাসুদ কিন্তু একজন পণ্ডিত ব্যক্তি, বয়স যদি আমার চেয়ে অনেক কম, তিনি অত্যন্ত পণ্ডিত, মুসলিম মানে ইসলামী স্কলার যাকে বলে মুফতি মাসুদ তাই। এমনকি আপনি দেখবেন, আমি অনেক স্কলার দেখেছি তারা কিন্তু আরবি জানে না। অনেক স্কলার আছে, যেমন এই যে জোকার নালায়েক, জাকির নায়েক, এর না সংস্কৃতি পড়তে তো পারেই না, সে দেখবেন ঘরকর করে দেখবেন সংস্কৃতি বলে, আমি হাসি, মানে সংস্কৃত অনুবাদ শোনায়, হাস্যকর, সে সংস্কৃতি পড়তেই পারে না।
আমি চ্যালেঞ্জ করলাম ডক্টর জাকির নায়েক কোরআন ঠিকমতো পড়তে পারে কিনা আমার সন্দেহ আছে। সে তো কোরআনের হাফেজই না, আরবি বলতে পারে না। জাকির নায়েক কিন্তু আরবিও বলতে পারে না। সেইখানে মুফতি মাসুদ উর্দুতে অনর্গল লিখতে পারে, বলতে পারে, আরবিতে অনর্গল লিখতে পারে, বলতে পারে। শোনেন, আমি কিন্তু বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করে বাংলায় করতে পারি, কিন্তু আমি বাংলা থেকে ওই ভাষায় যাইতে পারি না, মানে আমার বিদ্যা কম। কিন্তু মুফতি মাসুদ একই সাথে বাংলা থেকে আরবি যাইতে পারে, বাংলা থেকে উর্দু করতে পারে, আবার উর্দু আরবি থেকে বাংলা করতে পারে। মনে রাখবেন, উর্দু আরবি থেকে বাংলা করা সহজ, যেমন আমি বিভিন্ন ভাষা থেকে বাংলা করতে পারি, এটা সহজ। কিন্তু আমাকে যদি বলেন শেখ ফরিদ সাহেব, আপনি বাংলা থেকে আপনি এখন হিন্দি করেন তো, বাংলা থেকে আপনি সংস্কৃতি করেন তো, বাংলা থেকে ইংরেজি করেন তো, এটা আমি পারবো না। কিন্তু আমি ইংরেজি থেকে, সংস্কৃত থেকে, হিন্দি থেকে বাংলা করতে পারবো। তাহলে বুঝতে পারছেন তো মুফতি মাসুদ কত বড় পণ্ডিত। একই সাথে সে বাংলা মানে রিপিট, মানে একেবারে যে কি বলে রিভার্স, কি রিভার্স বলে, দুই ভাবেই সে পারে। মানে কত বড় পণ্ডিত বুঝতে পারছেন, সে আমার চেয়ে বড় পণ্ডিত। মানে মুফতি মাসুদ যদি খালি এখন সংস্কৃতিটা জানে, আমি লিখিত দিতে পারি, সে এই ভারত উপমহাদেশের বড় পণ্ডিতের একজন হয়ে যাবে, শুধু সংস্কৃতিটা জানলে। সে এত বড় পণ্ডিত, আমি তার কাছে কিছু না। আমি হয়তো রাজনীতিতে তার চেয়ে বেশি পড়ালেখা করেছি, কিন্তু অন্যান্য বিষয় আমি তার কাছে শিশু, দুধের শিশু। এবং আরেকটা জিনিস কি, আরেকটা গুণ আছে তার, তাকে জিজ্ঞেস করলে যেহেতু যেহেতু সে হাফেজ, মানে পুরো জি, একই সাথে কোরআন হাফেজ, তার মুখস্থ। কণ্ঠস্থ, সে যে কোনো রেফারেন্স সেখান থেকে সাথে সাথে, উল্লেখ জি করে সাথে সাথে সেটার অনুবাদ করে জি জি। শোনায়। আর যার ফলে তার সঙ্গে কেউ তর্কে যেতে পারে না। আমি জি তার জি অনেকগুলো তর্ক অনুষ্ঠান দেখেছি। জি, শেষ এটাই। পর্যন্ত ওই লোক বলেছে যে, "আজকে আমি তৈরি না, আরেকদিন আমি তৈরি হয়ে আসবো আপনার সঙ্গে আরেকটা কথা কারণ, বলতে।" আরেকটা কারণে মুফতির সাথে পারে না, মুফতি আমার মতো ক্ষুব্ধ হয় না, আসাদের মতো ক্ষুব্ধ হয় না। একদমই হয় না। কোনো রাগ নাই লোকটার। এই জন্যই তার কাছে পরাজিত হয়। আমি তো রাগ হ্যাঁ। করি মাঝে মধ্যে। আসাদ তো একদিন রাগ করেই ফেলেছে। যাই হোক, আর হুম। আমি ওই আপনার যে শিরোনাম দিয়েছেন লকডাউন, এই লকডাউনে কিন্তু একটা গেম হয়ে যাবে প্রচন্ড রকম। এরা কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়ে গেছে ইউনিট সরকার। এই লকডাউন যে ঘোষণা করেছে, ওই যে আমি উদাহরণটা আবার দেই, সেটা কয়েক জায়গায় দিয়েছি। নিশ্চয়ই খলনায়ক সিনেমার কথা আপনার মনে আছে, ভারতের হিন্দি হুম, সিনেমা। হুম, হুম। সঞ্জয় দত্তকে যখন জেলখানায় পেটায় অনুপম খের, তখন সে কি বলে, রাতে তো ঘুমায়, বলে আমি কিন্তু 7 দিনের মধ্যে পালাবো। তখন কিন্তু অনুপম খের সকল পুলিশ নিয়ে, দারোগা নিয়ে, তার জেলের লোক নিয়ে সবাই 24 ঘন্টা জেগে থাকে, 7 দিন একটা না, মানে বাই রোটেশন। 7 দিন পরে যখন পালায় না, বলো তুই পালাইলি না কেন? কয়, তোরা আমার একদিন ঘুম হারাম করছিলি, আমি তোকে 7 দিন ঘুম হারাম করলাম। আওয়ামী লীগ এই গেমটাই খেলে দিয়েছে ইউনিসের উপর, বুঝতেই পারে নাই। আওয়ামী লীগ চমৎকার একটা গেম খেলে দিয়েছে, অনেকদিন পর একটা ভালো গেম খেলেছে। তবে এই গেম, এই 13 তারিখই ইউনূস সরকারের পতনের শুরু, নিশ্চিত থাকেন, সে আর থাকতে পারবে না। আর আসি ওই, আবার আমি ভারতের সেই ঘটনায় ফিরে যাই। কোনো কারণে যদি, যেটা আপনারা, যেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা বলছেন, আল্লাহ না করুক এটা যেন না ঘটে, যেহেতু তিনি বিশ্বাসী, তিনি ওই বলেছেন, আমিও চাই না এটা ঘটুক যে বাংলাদেশের নাম আসুক। যদি আসে, তাহলে কিন্তু বাংলাদেশের এই জামাতের 50 লাখ জেহাদি আর এই লাভপাড়া ফালপাড়া, এই যে চরমনায় পীরের, সবগুলোর কিন্তু পেটের ভাত হজম হয়ে যাবে, টেরই পাবে না। ভারত কিন্তু চাণক্য নীতির দেশ, ভারত কিন্তু চাণক্যের পুত্র। ওইটা কিন্তু ওরা কিন্তু, এরা হচ্ছে, শোনেন, 800 বছর আরবরা, 200 বছর ব্রিটিশ তাকে গোলাম বানায় রেখেও কিন্তু তাকে ধ্বংস করতে পারে না। এটা কিন্তু সেই ভারত। সুতরাং এই ভারতকে যদি মনে করে যে পাকিস্তানের মতো, ওই ভিখারিস্তান আর বাংলাদেশের মতো গিলোলেস কিছু লোক ভারতের ক্ষতি করবে, এই সমস্ত কিছু চেলাপেলা জঙ্গি নামক কিছু তেলচোরা সারপোকা পাঠাই দিয়ে, তাহলে তারা ভুল করবে। পাকিস্তান তো ভাঙবেই, উইদিন 3 ইয়ার্স পাকিস্তান তো 2-3 টুকরা হবেই। আর আমাদের এই বাংলাদেশ যদি বেশি, মানে জামালপুরের ভাষায় বলে সুদূর বুদুর করে, এই বাংলাদেশ কিন্তু এমনি আমেরিকা রেডি হয়ে আছে ভাঙার জন্য, এমনিতেই রেডি হয়ে আছে। ভারতের জন্য বাংলাদেশ কিন্তু এখনো টুকরো হচ্ছে না। যে কোনো মুহূর্তে বার্মা এবং বাংলাদেশ নিয়ে একটা নতুন দেশ বানাবে, এটা প্ল্যান। ভারত ভাঙা এত সহজ না, ভারত ভাঙতে চাচ্ছে কিন্তু এত সহজ না। তাহলে কি হবে, শিকার হবে বার্মা আর বাংলাদেশ। এটা কিন্তু ভারতের জন্যই পারতেছে না। তো ভারতকেই যদি এভাবে খোঁচায়, আর যারা চাচ্ছে যে ভারত আসে, ওই যে আপনি যেটা বললেন যে কিছু না, জামাতের নেতা বলছিল আমরা দোয়া করি ভারত আসুক। মানে এই পৃথিবীতে এরকম বেকুব কোনো মানুষ দেখলাম যে যুদ্ধের জন্য দোয়া করে, যে যুদ্ধ করুক, মানে এরকম লোক জীবনে প্রথম দেখলাম। এর নাকি এরা নাকি রাজনীতিবিদ, আসলে তারা জাকাত কর, লিল্লাহ কর, তাই তাদের ভাষা ওইটা। এরা তো ওই যে পাকিস্তানের মতো ভাড়াটিয়া খাটতে চাচ্ছে, যে ভারতের বিরুদ্ধে তারা ভাড়াটিয়া খাটবে। আর পাকিস্তান ওটাই চাচ্ছে, যে এটা আফগানিস্তানকে হারিয়ে তারা বাংলাদেশকে তাদের ব্যাটেল ফিল্ড বানাতে চায়। কিন্তু বাংলাদেশ আফগানিস্তান নয়, বাংলাদেশ তাজুল ইমামের দেশ, বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ, বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, বাংলাদেশ শেখ ফরিদের দেশ, আসাদ নূরের দেশ। এইখানে ওই সুদূর বুদুর চলবে না। এই বাংলাদেশে জামাত যে প্ল্যান করছে যে একটা যুদ্ধ বাদিয়ে দিয়ে
মানে বাদে দিয়ে তাদের ফায়দা লুটবে, প্রমাণ করে দিবে ৭১-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা আবার ৭১-এর মতো পরাজিত হবে নিশ্চিত। ওইবার তাজুল মিয়ামদের সামনে তারা পরাজিত আত্মসমর্পণ করেছিল, এবার শেখ ফরিদ আসাদ নূরের সামনে তাদের পরাজয়ের সেই স্বাক্ষর দিতে হবে। আমরা বিশ্বাস করি তাজুল মিয়ামদের নামতে হবে না, আমরা নামবো, আমার দেশ আমরা রক্ষা করব। আর ভারতের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশিদের দিয়ে, এই ষড়যন্ত্র আমরা সফল হতে দিব না এই পাকিস্তানপন্থীদের। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ। শেখ ফরিদ ভাইয়ের সাথে একমত হয়েই আমি তাজুল ইমাম ভাই আপনাকে বলতে চাই ওই শব্দটা সুদূর বুদূর সুলতানো। তো এটা একটু বলবেন? কিন্তু সত্যি ঘটনা, ফেনীর ঘটনা। হ্যাঁ, আচ্ছা, ও আরেকদিন বলা যাবে যে কলেজের ফান্ড মেরে দিয়েছিলেন প্রিন্সিপাল। তো ছাত্ররা সব মিছিল করছে, তার মধ্যে প্রিন্সিপালের ছেলেও আছে। হ্যাঁ, সেও প্রতিবাদ করছে আর কি। হেনি কলেজের হইসালই, হ্যাঁ, হেনি কলেজের হইসালই স্লোগান সুদূর বুদূর সলতনো। ইট বিকেম এ ফেমাস ডায়লগ আর কি। বাট কিন্তু চুরবুদুর কথাটা কিন্তু টার্কিশ। কিভাবে জানি? আমার অফিসে, আমার গ্রাফিক ডিজাইনিং এর অফিসে বসে আমি ফোনে কথা বলছি আমার এক তুইতকারী বন্ধুর সাথে। হ্যাঁ, ওকে আমি ধমক দিয়ে বলেছি তুই এটা নিয়ে এক্ষুনি আসবি, আর কোনো চুদুর আমি শুনতে চাই না। হ্যাঁ, আমাকে পাশ থেকে সে টার্কিশ ক্লায়েন্ট আমাকে বলতেছে, ব্রাদার হোয়াট ইজ সুদূর বুদুর? আমি থতমত গেছি, ও ওই শব্দটাই পিক আপ করছে। তো আমি বললাম যে মোহাম্মদ, এটা হচ্ছে গিয়ে বুলশিটের বাংলা আর কি। হ্যাঁ, তোমরা যেরকম আমেরিকায় বুলশিট বলো না, ওরকম ওটা হচ্ছে সুদূর বুদুর। বলে দ্যাট ইজ এক্স্যাক্টলি ইন মাই ল্যাঙ্গুয়েজ। ইন ফার্সি সুদূর বুদুর মিন্স ডোন্ট সুদূর বুদুর উইথ মি, মিন্স ডোন্ট বুলশিট উইথ মি। আমি বললাম যে তাহলে এটা পবিত্র জায়গা থেকে সেই গালি, কাজে এটা কখনোই ভাষায় যে অ্যাডাপ্ট হয়েছে এটা চালু থাকা। এমনকি স্বামী স্ত্রীকেও বলতে পারে বা স্ত্রী স্বামীকে বলতে পারে, এই চুদুর বুদুর করো না তো। বলে তো আমাদের জামালপুরে বলে, আমাদের জামালপুরে স্বামী স্ত্রীও বলে না আপনি চুদুর বুদুর করেন কি? আমাদের গ্রামের লোকেরা বলে এগুলো। হ্যাঁ, এই বড় বড় স্ট্রেসের মধ্যে আছি ফরিদ এবং আসাদ নূর। গতকালকে এক ঘরোয়া আসরে বসে অনেকক্ষণ গান গেয়েছি, গান শুনেছি, সবাইকে নিয়ে গান গেয়েছি। হ্যাঁ, এবং আমাদের সেই স্ট্রেসটা রিলিজ হয়েছে। বাংলাদেশের মানুষকে বলতে চাই, আমার শৈশবে সন্ধ্যাবেলা বা সকালবেলা পাড়ার মাঝখান দিয়ে হেঁটে গেলে শুনতে পেতাম সারে গা রে গামা গামা পা মাপা ধা, গলা সাজছে কোনো কিশোর কিশোরী। আজকাল সেটা শোনা যায় না। কিন্তু আজকাল তখন সমাজের যে প্রশান্তি ছিল, যে সহমর্মিতা ছিল, যে বন্ধুত্ব ছিল পাশের বাড়ির সঙ্গে, যে পরস্পরের সঙ্গে যে সহাবস্থানের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আজকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ সেটা সরে গিয়েছে। আজকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সন্ত্রস্ত। গতকালকে 2টো গির্জাতে হামলা হয়েছে, গ্রেনেড হামলা, জানিয়ে রাখলাম। হ্যাঁ, তো এই যে হয়েছে, 2টো মাত্র প্রতিবেশী দেশ আমাদের, মিয়ানমার এবং ভারত, দুটোই আমাদের শত্রু হয়ে গেছে এখন। কাজেই যারা এগুলো করছে, আপনারা এদেরকে প্রতিহত করেন অথবা এদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অন্তত পক্ষে রাস্তায় বেরিয়ে এসে জানান দেন যে আপনারা তাদের এই দুরভিসন্ধি মানছেন। হ্যাঁ, দারুণ বলেছেন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমি অনেকদিন পর অ্যাক্টিভিজমে ফিরলাম এবং আপনারা অনেক একটা বড় সংখ্যার মানুষ দেখছেন, প্রায় ফেসবুক ইউটিউব মিলিয়ে একটা বড় সংখ্যায় প্রায় 8-10 হাজার এরকমই ছিলেন আমাদের উপস্থিতি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যেতে যেতে শেষ একটা অনুরোধ করি, আপনাদেরকে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে যাচ্ছি। আমরা যে এখানে পলিটিক্যাল যে কথাবার্তাগুলো উঠেছে, বিশেষ করে বিএনপির ভূমিকা, ইউনুস গ্যাংয়ের ভূমিকা এবং আওয়ামী লীগ 13 তারিখ কী করতে যাচ্ছে, সেই সাথে ভারতের এটা এখন পর্যন্ত হামলায় মনে করা হচ্ছে প্রায় 12 জনের মতো মারা গেছেন। এখন পর্যন্ত
গুরুতর আহত অনেকেই রয়েছেন। এখন পর্যন্ত রাষ্ট্র কর্তৃক ঘোষণা করা হয়নি, এটি কি আমরা দেখব। আর যেতে যেতে একটা কাজ করি আমরা, বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অপরাধসমূহ এই শিরোনামে একটি ভিডিও আছে, ইশতেহার আপনাদের সবারই খুব প্রিয়, এবং সেখানে আমি অনেকদিন ধরে প্রেজেন্ট করছি। এখন আপনাদের মানে আপনারা অনেকদিন ধরে জেবাকে দেখছেন, তিনি বেশ চমৎকারভাবে আমাদের বেশ কিছু ভিডিও উপহার দিয়েছেন। সামনে তিনি আমৃত্যু এই অবদান রেখে যাবেন এটা আমি চাইবো। এবং আপনারা জানবেন যে আমাদের দেশের আপনি যত ইতিবাচক যা কিছু দেখবেন, সেখানে নারীর ভূমিকা যেখানে ছিল সেখানেই শান্ত ছিল। আপনি যতই সমালোচনা করেন, শেখ হাসিনা বা খালেদা জিয়া এই দুইজন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তারা, আমি বলবো যে এই ইউনূস পুরুষের চেয়ে কতটা ভালো দেশ চালিয়েছে সেটা তো বুঝতেই পারছেন। কম্পেয়ার যদি নারী আর পুরুষে করতেই হয়, আমি বিশ্বাস করি সমাজে নারীর যেখানে অংশগ্রহণ থাকে সেখানে উন্নতি ঘটবেই। আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশনে, কমেন্টে, এমনকি এটা ফেসবুকের ডেসক্রিপশনে এবং ইউটিউবের ডেসক্রিপশনে, এমনকি কমেন্টে দেওয়া রয়েছে এই লিঙ্কটি ভিডিওটির, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অপরাধ সমূহ। তো আমি আশা করি তার যুদ্ধাপরাধী বলে উপস্থাপনা অনেক আপনাদের ভালো লাগবে, অনেক সমৃদ্ধ, এবং ইশতেহারের পুরো টিম যেভাবে শ্রম দিয়ে এক একটা ভিডিও নির্মাণ করা হয়, আমাদের কোনো অর্থায়ন নেই এই ইশতেহারের উপরে। আমরা যার জায়গা থেকে সময়, অর্থ, প্রযুক্তি সব যার জায়গা থেকে, এটা ভলান্টিয়ারি আমরা এটা করি। তো আপনারা যত বেশি আমাদের দেখেন তত আমাদের মনে হয় যে আমাদের এই কষ্ট সার্থক হয়েছে, বা সমাজে যে ভূমিকার জন্য যে উদ্দেশ্য একটাই, মাতৃভূমির মুক্তি, এবং এই বাংলাদেশ যেন মুক্তিযোদ্ধার বাংলাদেশ থাকে। এই বাংলাদেশ যেন সংস্কৃত মনা মানুষ তৈরি করে, এই মানুষ যেন আমাদের যে চিরাচরিত যেটা স্বাভাবিক জীবনযাপন সেটা হোক, প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাক, সেই লক্ষ্যে ইশতেহার। এবং আপনাদের পাশে থাকার বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। কাল বা পরশু হয়তো দেখা হবে ইমরান বিন বশিরের চ্যানেলে, কারণ তার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, মাত্র 1000 বাকি। আমি জানি না, এখানে তো 3000 মানুষ দেখছেন এই মুহূর্তে, মানে শেষ করে দিচ্ছি বিদায়, কমে এসে 3-3.5 আছেন। তো আপনারা যদি এখান থেকে 1000 মানুষ গিয়ে ইমরান বিন বশিরের চ্যানেলটি ইউটিউবে সার্চ করে দেখবেন 99K, আপনারা যদি এটা 1 লাখ করে দেন আমি খুব খুশি হব। এবং ইশতেহারে এই ভিডিওটি আপনারা দেখবেন, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। এবং শেখ ফরিদ ভাই, তাজুল ইমাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, এবং আমার জন্য শুভকামনা করবেন। নিশ্চয়ই শুভকামনা তোমার হৃদয়ের জন্য এবং তোমার মেধার জন্য। ভালো থেকো সবাই। জি প্রিয় দর্শক, যাচ্ছি।